কিন্তু সূচকের ম্যাথ মোটামুটি একটু একটু হলেও করে ফেলছি। হ্যাঁ, গুণোত্তর ধারার ম্যাথ যখন করছিলাম তখন এই যে পাওয়ার নিয়ে যে কাজগুলো করছিলাম না, 2^5 তার নিচে 2 স্কয়ার, এটা থাকলে কি করলাম 2^5 - 2 করলাম, তাই না? এটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে কি হলো 2^3। এই যে ক্যালকুলেশনটা অর্থাৎ পাওয়ারের ক্যালকুলেশন, এটা কি বলেন তো? এটা হচ্ছে বেস। 2 কে আমরা বলবো বেস আর 5 কে বলবো পাওয়ার। তো এই বেস পাওয়ারের যে ক্যালকুলেশনটা আমরা অলরেডি করে ফেলছি সেটাকেই আসলে সূচকের ক্যালকুলেশন বলা হয়। তো সূচক টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি শুরু থেকে আলোচনা করছি সূচক আর লগারিদম, এই দুটো টপিক থেকে দুইটা কোশ্চেন আসবেই, এটা থেকে আসে। সো আপনি এই সূচক আর লগারিদম এই দুটা কভার করলে দুইটা কোশ্চেন পেয়ে যাচ্ছেন। সো আসেন আমরা সূচকের ম্যাথে চলে যাই। সূচকের ক্যাটাগরি আমার আছে মোটামুটি 3টা। এই ম্যাথগুলো খুবই ইজি, খুবই ইজি। হ্যাঁ, তো আসেন 3টা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে সরলীকরণ বা মান নির্ণয়। এটার আন্ডারে 4টা সাব ক্যাটাগরি আছে, 4 রকমের ফর্মুলা। আর ক্যাটাগরি বি, এটা হচ্ছে সমীকরণ সমাধান, সেটার আবার 2টা সাব ক্যাটাগরি আছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে একটা একটা করে দেখব। তো আসেন আমরা প্রথমে সরলীকরণ বা মান নির্ণয়ের ম্যাথগুলো দেখি। আচ্ছা, সাব ক্যাটাগরি A1 মানে হচ্ছে সরলীকরণ বা মান নির্ণয়, তার প্রথম যে ক্যাটাগরি সেটা একটু দেখেন। সেটা হলো a ইনটু a ইনটু a। আমি এখানে জাস্ট একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, কারণ এই কনসেপ্ট থেকেও কোশ্চেন আসে। দেখেন 3টা a কে গুণ করলে অ্যাকচুয়ালি কি হয়? a কিউব হয়, তাই না? এটা তো বলার অপেক্ষা রাখে না, এতক্ষণ ধরে আমি এটা অ্যাপ্লাই করে আসছি। 3টা a, যেমন 3 স্কয়ার হিসাব করার সময় আমি কি করব? 3 ইনটু 3 করব। 5 কিউব হিসাব করার সময় আমি অ্যাকচুয়ালি কি করব? 5 ইনটু 5 ইনটু 5 করব, তাই না? আচ্ছা, তার মানে a কিউব মানে 3টা a, a টু দি পাওয়ার 4 মানে 4টা a, গুণফল, যোগফল না। যোগফল হলে কি হতো? দেখেন যোগফল মানে a যোগ a যোগ a, তাহলে কি হয়? 3a, তাই না? বা 4টা a যদি যোগ করতাম তাহলে হয়তো 4a। অর্থাৎ কতগুলা a সেটা সামনে যুক্ত হতো যোগের সময়, আর গুণের সময় কতগুলা a সেটা কোথায় যুক্ত হচ্ছে? মাথার উপরে যুক্ত হচ্ছে। দেখেন এই মাথার উপরে যুক্ত হওয়ার ব্যাপারটাকে বলা হয় কি? সূচক, তাই না? পাওয়ার আর বেজের খেলা, পাওয়ার আর বেজের খেলা যেটা, সেটাকেই বলা হচ্ছে আমার সূচক। তাহলে এটা হচ্ছে সূচকীয় ক্যালকুলেশন, এটা কিন্তু সূচকীয় ক্যালকুলেশন নয়। আচ্ছা, এইটা 1 নাম্বার ফর্মুলা। 2 নাম্বার ফর্মুলা যদি আমরা খেয়াল করি, ফর্মুলা বলা যেতে পারে। 2 নম্বরে আসেন। 2 নাম্বার ফর্মুলাটা কি? যে কোনো কিছু টু দি পাওয়ার 0 সমান 1। এটা ইন্টারেস্টিং। যে কোনো জিনিস টু দি পাওয়ার 0 সমান হবে 1। আপনি যদি বলেন বিল গেটসের যত টাকা আছে, তার উপরে পাওয়ার 0 দিব, হ্যাঁ, সেটা 1 হবে। বা আপনি যদি চান মুসা বিন শমশেরের টাকার উপর 0 দিব, হ্যাঁ, তাও 1 হবে। বিল গেটস যদি 1 হয় তাহলে মুসা বিন শমশের কোথায়? এনিওয়ে, তো আপনি যার উপরে পাওয়ার 0 দেন না কেন 1 হবে, কিন্তু একজন ব্যক্তি আছে যার উপরে পাওয়ার 0 দিলে 1 হয় না। ঠিক আছে, সেটা কে বলেন তো? সেটা হচ্ছে 0 ইটসেলফ। 0 এর উপরে যদি পাওয়ার 0 দেন তাহলে সেটার ভ্যালু কিন্তু 1 না। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত। মানে এইটার ভ্যালু বিজ্ঞানীরা বা ম্যাথমেটিশিয়ানরা আজও পর্যন্ত মীমাংসা করতে পারেনি যে এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে। এক ধরনের ক্যালকুলেশন করে পাওয়া যায় এটার ভ্যালু 0 হওয়া উচিত, আরেক রকম করে ক্যালকুলেশন করলে পাওয়া যায় এটার ভ্যালু 1 হওয়া উচিত। মানে তখন একটা কনফিউশন বাজে যে কোনটা হবে। সো শেষমেশ এইটাকে বাদ দেওয়া হয়েছে। মানে এটার ভ্যালু আমরা সিম্পলি কি বলবো? এটা আমরা জানি না, এটা নির্ণয় করা যায় না। অসংজ্ঞায়িতের আরেকটা কথা হচ্ছে অনির্ণেয়। ঠিক আছে, সো এইটা একটু খাতায় লিখে রাখেন যে 0 টু দি পাওয়ার 0 হচ্ছে গিয়ে অনির্ণেয়। আবার ভাইবেন না যে এটার ভ্যালু হচ্ছে অনির্ণেয়, তা না, এইটার মান বের করা যায় না, তাই বলা হচ্ছে এটা অনির্ণেয়। ওকে, তাহলে কোশ্চেনে যদি এরকম আসে 2x + 3 এইটা টু দি পাওয়ার 0 কি হবে? 1 হবে, তাই না? যে কোনো কিছু টু দি পাওয়ার 0 হবে আনলেস এন্ড আনটিল এটা 0 টু দি পাওয়ার 0। তখন কি হবে এটা আমরা জানি না, অসংজ্ঞায়িত। ওকে, এবার দেখেন 3 নাম্বারটা। 3 নম্বরে কি বলা হচ্ছে যে যখন পাওয়ার থাকবে না, যেমন ধরেন 2, শুধু 2 মানে কি? এর উপরে পাওয়ার আছে? অবশ্যই আছে। কত আছে? 1। ঠিক আছে, 2 এর উপরে পাওয়ার কিন্তু আছে, 1 আছে। আচ্ছা,
ধরেন শুধু a লেখা আছে, তার মানে পাওয়ার একটা 1 হিডেন আছে, ক্যালকুলেশনে আমার এটা চিন্তা করতে হবে। ওকে, আর উল্টাভাবে বলা যায় যে যদি কোনো কিছুর পাওয়ার 1 হয় তাহলে সেই 1 কে লেখার দরকার পড়ে না, মানে ওটাকে আমরা না লিখলেও বুঝাবে যে ওর পাওয়ার 1। যেমন আচ্ছা আমরা ওটা দেখে দিই, ওটা আমরা অ্যাপ্লিকেশনের সময় দেখব। সাব ক্যাটাগরি 2 তে চলে আসি, A2 এ ক্যাটাগরির 2 নাম্বার সাব ক্যাটাগরি। আচ্ছা, এইটা একটা সূত্র দিয়ে শুরু হবে, a টু দি পাওয়ার মাইনাস n। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে? এটা মানে পরের জিনিসগুলোতে প্রচুর প্রচুর কাজে লাগবে। a টু দি পাওয়ার মাইনাস n এটা সমান হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। দেখেন পাওয়ারে যদি মাইনাস থাকে, তাহলে এটা বোঝায় যে এই টার্মটার মাইনাস চিহ্নের একমাত্র কাজ হচ্ছে 1 এর নিচে পাঠায় দেওয়া জিনিসটাকে। যেমন ধরেন a টু দি পাওয়ার মাইনাস 2, কি হবে এটা? এই মাইনাস চিহ্নের জন্য আমরা একমাত্র যে কাজটা করব সেটা হচ্ছে 1 ভাগ এইটুকু লিখব মাইনাস চিহ্নের জন্য, তাইলেই মাইনাস চিহ্নের কাজ শেষ। তাহলে মাইনাসের কাজ শেষ কখন? মাইনাসের কাজ শেষ হচ্ছে 1 ভাগ এইটুকু লেখা। তারপরে কি থাকলো? a স্কয়ার থাকলো, এটা স্কয়ার নিচে চলে আসবে। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 বলেন তো কি হবে? মাইনাস মুছে দিব, তার জন্য কি কাজ করতে হবে? 1 বাই করতে হবে, তারপরে যেটুকু আছে সেটা লিখব 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 কে কি লেখা যায়? শুধু 2, তাই না? সো আমার মনে হয় এই ম্যাথটা আপনারা এখন করতে পারবেন। এটা খুব ইজি একটা ম্যাথ, এটা একটা সরলের ম্যাথ, তাই না? এটা ওনার বিসিএস আসছিল, ঠিক আছে? মোটামুটি 27-28তম বিসিএস এ এই কোশ্চেনটা আসছিল, সরলকরণ। এবং প্রায় কিন্তু সরলীকরণের ম্যাথ আসে। আমাদের মনে হতে পারে যে এরকম ম্যাথ আবার আসে নাকি? হ্যাঁ আসে, প্রায়ই আসে, এটা সরলীকরণের ম্যাথ আসে। আমরা ম্যাথ 1-এ যখন বাস্তব সংখ্যা নিয়ে কাজ করছিলাম তখন এটা কিছুটা কভার করা হয়েছে, কিন্তু এইখানে কেন আবার করা হচ্ছে? কারণ এই সূচকের ব্যাপারটা আছে, পাওয়ারের ব্যাপারটা, ঠিক আছে? পাওয়ারের ব্যাপারটা ওইখানে ছিল না। সো দ্যাটস ওয়াই পাওয়ারের ব্যাপারটা ক্লিয়ার করার জন্য এই ম্যাথটা আমরা অবতারণা করছি। দেখেন এই ম্যাথটা একটু আমি হেল্প করি। 2 - 3 * 2 - 3 টু দি পাওয়ার -1, আর এই পুরো জিনিসটা টু দি পাওয়ার -1। একটু ঘোরানো পেঁচানো একটা ব্যাপার স্যাপার মনে হচ্ছে, তাই না? সমস্যা নেই, ঘোরানো পেঁচানো আসলে লাগবে না। আপনি যদি স্টেপ বাই স্টেপ যে রুল আছে, অর্থাৎ সরল করার যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যদি আগান তাহলে এটা খুব একটা কঠিন হবে না। যেমন দেখেন আমাদের সরল করার নিয়ম কি? আমরা জানি সরল করার নিয়ম হচ্ছে বদমাস বলে একটা রুল আছে, তাই না? বিতে হচ্ছে ব্র্যাকেট, ওতে কি? ওতে হচ্ছে এর বা অফ, কিন্তু এটার মোটামুটি এখানে কোনো ব্যবহার নাই। সো এখানে আমাদের মেইন ফোকাসটা হবে ব্র্যাকেটের। এরপরে আমরা করব হচ্ছে কি ডিভিশন মাল্টিপ্লিকেশন। এই ডিভিশন মাল্টিপ্লিকেশন এই দুটো একই রকম আসলে। আর এতে অ্যাডিশন, এতে সাবট্রাকশন, এই দুটো একই রকম গুরুত্ব বহন করে। মানে আগে অ্যাডিশন পরে সাবট্রাকশন এরকম কোনো ব্যাপার নেই, এই দুটো একই সাথে করা যাবে। মাল্টিপ্লিকেশন ডিভিশন এই দুটো একই সাথে করা যাবে, মানে আগে ডিভিশন করতেই হবে এমন কিন্তু কোনো ব্যাপার না। আচ্ছা, এনিওয়ে এখন দেখেন আপনার ব্র্যাকেটের মধ্যে আবার কার প্রায়োরিটি বেশি? ফার্স্ট ব্র্যাকেটের প্রায়োরিটি। তো দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট কোনটা? এই যেটা, এর মধ্যে কাজটা করে ফেলেন আগে। 2 - 3 * 2 - 3 মানে হচ্ছে -1, তার উপরে -1, তারপরে এই জিনিস বাকি যা ছিল ঠিকঠাক। এখনো দেখেন ফার্স্ট ব্র্যাকেট রয়ে গেছে, তাই না? তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ করে ফেলেন। কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে এটা আমরা আলাদা করে একটু করতে চাই। -1 টু দি পাওয়ার -1, এটা মানে জানি কি? মনে পড়ে মানে জানি কি? যে উপরের ফর্মুলা অনুযায়ী লিখবো। দেখেন পাওয়ারে কি আছে? মাইনাস আছে। আমরা জানি পাওয়ারের মাইনাস কি কাজ করে? 1 বাই এইটুকু লিখতে হেল্প করে, তাই না? পাওয়ারের মাইনাস। তারপরে কি করব? পাওয়ারের মাইনাস মুছে দিলে যা থাকে সেটা লিখবো নিচে। তাহলে মুছে দিলে কি থাকে? -1 টু দি পাওয়ার 1। তাহলে কোনো সংখ্যার উপরে যদি 1 থাকে সেটা লেখার তো দরকার নেই। তাহলে 1 বাই -1, 1 বাই -1 মানে -1। তার মানে এই পোরশনটুকুর ভ্যালু -1, তাই তো? 2 - 3 * -1, এইটার উপরে আবার -1, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 2 + 3 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার -1 মানে 1/5। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
আশা করি বোঝা গেছে। সবচেয়ে ঝামেলার ব্যাপারটা ছিল এখানে, এই যে এই জায়গাটাতে একটু ঝামেলা ছিল, এটা যেহেতু ক্লিয়ার তো বাকিটুকু খুবই ইজিলি করা সম্ভব। এখন দেখেন সাব ক্যাটাগরি A3 তে চলে আসি আমরা। A3 তে ওই পুরোনো ফর্মুলাগুলো আমি লিখছি, যখন দুইটা সূচকীয় পদের পাওয়ার আলাদা বা পাওয়ার যে কোনো কিছু হতে পারে, কিন্তু বেস যদি সেম হয়, নিচের যে সংখ্যাটা এটাকে আমরা কি বলি, বেস বলি, আর উপরের সংখ্যাটাকে বলি পাওয়ার। তো বেস যদি সেম হয় তাহলে গুণ করলে কি হয় মনে আছে আমাদের, গুণ করলে পাওয়ার যোগ হয়, তাই না? এটা আমরা অনেক অ্যাপ্লাইও করে আসলাম। 2 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 3, বেস যেহেতু সেম সুতরাং পাওয়ারে যোগ হবে, 2 টু দি পাওয়ার 10 হয়ে যাবে, তাই না? একইভাবে যখন ভাগ করতেছি তখনও বেস যদি সেম হয় তাহলে ভাগ করা যাবে, এবং করলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। ওকে, 3 নাম্বার ফর্মুলাটা একটু দেখেন। এখানে পাওয়ারের উপরে পাওয়ার, ঠিক আছে, পাওয়ারের উপরে আবার পাওয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে এটার উপরে পাওয়ার যখন দিবেন তখন কি হবে, এই পাওয়ারে গুণ হবে। দেখেন 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2, পুরো জিনিসটার উপরে আবার পাওয়ার 2, তাহলে কি হবে, পাওয়ারে গুণ হবে। রিমেম্বার ইট, পাওয়ারে গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 6, এখানে যোগ, আগের ক্ষেত্রে বিয়োগ, আর পাওয়ারে থাকলে গুণ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন বেস, আচ্ছা এই ক্যাটাগরি A3, সাব ক্যাটাগরি A3 তে আমরা যে ম্যাথগুলো করব সেগুলো মোটামুটি এই সূত্রগুলো ব্যবহার করব, ঠিক আছে? সূত্রগুলো ব্যবহার করে আমরা সরলীকরণ করব, ছোট করব। দেখেন কিভাবে সেটা করা যায়। প্রথম ম্যাথটা আমরা একটু নিব, 1 নম্বর ম্যাথ। দেখেন এখানে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x, চারটা 4 টু দি পাওয়ার x আছে। আমরা একটা কাজ করি, 4 টু দি পাওয়ার x কমন নিয়ে ফেলি, তাই না? এই ধরনের সরলীকরণের ম্যাথে প্রথমেই যেটা চিন্তা করতে হয় সেটা হচ্ছে কমনের ব্যাপারটা চিন্তা করতে হয়, মাথায় রাখবেন সবসময় আমি প্রথম চিন্তাটা করবো হচ্ছে কমন নেওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে? তবে কমন নেওয়ার আগেও একটা কাজ আছে, সেটা হচ্ছে যে বেস যতটা সম্ভব ছোট করবে, মানে যদি প্রয়োজন হয়, যদি দেখেন যে কমন নেওয়া যাচ্ছে না, যেমন এইখানে কিন্তু সরাসরি কমন নেওয়া যাচ্ছে, তাই না? সবগুলো 4 টু দি পাওয়ার x একবারে কমন নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কমন নেওয়া না যায়, পরের ম্যাথগুলোতে আমরা দেখব এরকম ঝামেলা হতে পারে, না গেলে আমি কি করবো, এই কাজটা করবো। যাই হোক, আপাতত আমরা এই ম্যাথে আসি। এই ম্যাথে আমাদের প্রথম কাজ হচ্ছে কমন নেওয়া যাচ্ছে, সো কমন নিয়ে ফেলি। কমন কেন নিচ্ছি, কারণ ছোট করতে চাই, ক্লিয়ার? 4 টু দি পাওয়ার x যদি কমন নেন তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 4 টু দি পাওয়ার x ইনটু 4, 4 টু দি পাওয়ার x প্লাস 1, কারণ 4 এর উপরে কি আছে বলেন তো, কিছু নাই মানে কি আছে, কিছু নাই মানে 1 আছে, তার মানে বেস সেম, পাওয়ার যোগ হবে, তাই না? বেস যেহেতু সেম, যোগ হবে x প্লাস 1। এখন এইটাই হচ্ছে আমার মোটামুটি আনসার। তবে অপশনে এটা নাও থাকতে পারে। অপশনে কি থাকতে পারে, চিন্তা করে দেখেন, এই যে পরের স্টেপটা আপনি এই যে এখান থেকে দেখতে পারেন, প্রুফ হিসেবে যেটা দেওয়া হয়েছে, কি বলা হয়েছে, বেস যতটা সম্ভব ছোট করবেন। সো আপনি 4 কে লিখতে পারেন 2 স্কয়ার। যদি লেখেন তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে, দেখেন 2 টু দি পাওয়ার 2 এর সাথে এখন কি হবে, পাওয়ারে কি জানি হয়, পাওয়ারের উপর পাওয়ার থেকে গুণ হয়, তাহলে 2 এর সাথে এটা গুণ করলে 2x প্লাস 2, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। অপশনে এটাও থাকতে পারে, অপশনে এটাও থাকতে পারে, আপনি দেখবেন যে কোনটা আছে। যদি এটা থাকে তাহলে এখানেই শেষ, যদি না থাকে তাহলে, যদি 2 দিয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে 4 কে 2 স্কয়ার লিখতে হবে, লিখে যা হয় তাই। এইখানে একটা জিনিস খেয়াল করবেন, 2 স্কয়ারের উপরে পাওয়ার হচ্ছে x প্লাস 1। এখন হঠাৎ করে আপনি ভুল করতে পারেন এইরকম ভাবে যে এই 2 এর সাথে x গুণ করলেন কিন্তু 1 এর সাথে করলেন না, এটা কিন্তু ভুল হতে পারে। সুতরাং এদিকে খেয়াল রাখবেন, পাওয়ারে যা কিছু থাকবে পুরোটার সাথে গুণ হবে। 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 এর সাথে 1 গুণ হয়ে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। আচ্ছা, 2 নাম্বার ম্যাথে আসে। 2 নাম্বার ম্যাথে 2 নাম্বার ম্যাথে যদি আমরা দেখি, 3 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 2।
এইখানে খেয়াল করেন আপনি কমন নেওয়ার কিছু আছে? আপাত দৃষ্টিতে কমন নেওয়ার কিছু নাই, তাই না? কিন্তু কমন আসলে আমরা নিতে পারবো। দেখেন এই যে 2n, এইখানেও কেমন জানি একটা 2n এর একটা ভাব আছে, তাই না? তাহলে 2n ভাব আছে কিন্তু পুরো ভাবটা আসে নাই, অর্থাৎ সরাসরি কমন আমরা নিতে পারতেছি না। তাহলে আমি কি বলছিলাম, কমন নেওয়া হচ্ছে প্রথম ধাপ। কিন্তু যদি সেটা না নেওয়া যায় কোনো কারণে, তাহলে আপনি কি করবেন, বেস যতটা সম্ভব ছোট করবেন। আসেন এই ক্লুটা আমরা যদি অ্যাপ্লাই করি 3 into 2 to the power n, এখানে কোনো বেসই ছোট করা যাচ্ছে না। 3 3 2 2 মাইনাস 4 কে আমি ছোট করতে পারি, দেখেন 4 কে লিখতে পারি 2 স্কয়ার ইনটু 2 to the power n minus 2। এই তো এটা মজার জিনিস হইছে না? দেখেন তো এটা আমরা পরিচিত না এটার সাথে? এই প্রথম ফর্মুলাটা বেস সেম, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে মাইনাস 2 to the power 2 প্লাস n minus 2। এই পাওয়ার আর এই পাওয়ার কি হলো, যোগ হইল। এখন দেখেন তো জিনিসটা কি দাঁড়ালো, 3 into 2 to the power n minus 2 to the power n। তাহলে 2 to the power n কমন নেওয়া যায়, তাহলে 3 minus 1 2 to the power n into 2। আবার সেই পুরানো জিনিস, 2 এর মাথার উপরে 1 আছে, 2 to the power n plus 1। এটাকে কিন্তু আর কোনো ছোট করা যাবে না, যাবে কি, যাবে 2 কে আর ভাঙানো যাবে না। সো এখানেই এটা শেষ। ওকে, এবার দেখেন আরো কয়েকটা ম্যাথ কাজ আছে, তো এগুলো আমি আর ওইভাবে ডিটেইলসে করতে যাব না, কিন্তু একটু দেখেন ক্লু দিয়ে রাখি। এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে আপনি কমন পাচ্ছেন কি, দেখেন তো একটু। এই টার্ম, এই যে একটা টার্ম প্লাস এই যে একটা টার্ম, এই দুটো টার্মের মধ্যে কমন নেওয়া যায়? নেওয়া যায়। কিভাবে নেওয়া যায় জানেন? এই প্রথম টার্মটাকে আপনি যদি 5 to the power n plus 2 কে যদি আপনি 5 to the power n into 5 স্কয়ার এভাবে লেখেন, কারণ এই ফর্মুলার দিকে তাকান একটু। যদি পাওয়ার যদি দুইটা সূচকীয় টার্ম গুণ থাকে তাহলে কি হয়, পাওয়ার যোগ হয়। উল্টাভাবে চিন্তা করলে কি হবে, পাওয়ার যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমি একটা পাওয়ার দিয়ে একটা টার্ম আর একটা পাওয়ার দিয়ে আরেকটা টার্ম বানাই ফেলতে পারি, মাঝখানে গুণ চিহ্ন, তাই না? এই কাজটা আমি এখানে করতেছি। 5 to the power n plus 2 এটাকে আমি লিখতে পারি হচ্ছে 5 to the power n into 5 to the power 2 প্লাস 35। 35 কে কি লেখা যায় বলেন তো, 7 into 5 into 5 to the power n minus 1। এখন দেখেন তো নিচে হচ্ছে 4 to the power 5 4 into 5 to the power n। এখন চিন্তা করেন আপনি 5 into 5 to the power n minus 1, এই দুটো আমি লিখি হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে না, কি হবে, 5 to the power n হবে। তাহলে এখানে 5 স্কয়ার into 5 to the power n প্লাস 7 into 5 to the power n divided by 4 into 5 to the power n। তাহলে 5 to the power n উপরে কমন নেওয়া যাচ্ছে, খেয়াল করে দেখেন। 5 to the power n যদি কমন নেন আপনি, তাহলে এখানে পাচ্ছেন 25 আর এখানে পাচ্ছেন 7, নিচে পাচ্ছেন 4 into 5 to the power n। তাহলে এই জিনিস কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে থাকলো হচ্ছে 32/4 মানে 8। এটাও একই রকম ম্যাথ, এটা খুব সহজ, আপনি বুঝতে পারছেন। পাওয়ারগুলো সব যোগ করতে হবে কারণ এগুলো সব গুণ আছে। গুণ হলে কি হয়, সেম বেস যেহেতু, পাওয়ার সব যোগ করে এটার সাথে বিয়োগ করে ফেলবো, তাই না? ওকে, এটা করে ফেলবেন আপনারা। এইটাতে দেখেন সাব ক্যাটাগরি A4। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি একটা কাজ করতে পারি সহজে, সেটা হলো যে আমি সবগুলো যোগ করে তারপরে এটা বিয়োগ করবো। এটা না করে আমি দেখেন এই যে 5 আর 3 এ 8, এই 8 আর 8 মনে করেন কাইটা দিলাম, মানে এগুলো যোগ করে পরে তো আবার বিয়োগ করাই লাগবে। মানে 5 3 8 আর 8 বাদ, তাহলে 4 2 6 আর 1 7 অ্যানসার। এর অ্যানসার কত, 7 হবে, তাই না? যোগ করে তারপরে বিয়োগ করে এত টাইম আছে নাকি আমাদের? আমরা মোটামুটি 8 এর সাথে 8 বাদ দিয়ে 7 থেকে 7 অ্যানসার বলে দেব। ওকে, A4 এ চলে আসেন, সাব ক্যাটাগরি A4। এইটাতে ফর্মুলাগুলো খেয়াল করেন, এই ফর্মুলা খুব ইজি ফর্মুলা। যদি দুইটা জিনিস গুণ অবস্থায় থাকে তার উপরে n থাকে, তাহলে ওইটা আসলে দুইটার উপরেই যাবে, তাই না? এটা খুব ইজি জিনিস। যেমন ধরেন এটা 3 into 5 হোল স্কয়ার থাকলে 3 স্কয়ার into 5 স্কয়ার, ভাগ অবস্থায় থাকলেও একই কথা। আর এইটা দেখেন একটু, এইটা হচ্ছে একটু ব্যতিক্রম। আমরা দেখছি
যে রুট ওভার এ যদি থাকে, তাহলে আমরা কিছুক্ষণ আগে যখন গুণোত্তর ধারা ম্যাথ করছিলাম তখন দেখলাম যে এ টু দি পাওয়ার এর উপরে যদি রুট থাকে তাহলে এটা হয়ে যায় এ টু দি পাওয়ার হাফ। অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র রুটের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা যে কোনো রুটের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন কিউব রুট, যেমন ধরেন এখানে যদি 5 থাকে, ঠিক আছে, এইগুলার ক্ষেত্রেও একই রকম একটা ফর্মুলা প্রযোজ্য। কি রকম সেটা কি রকম দেখেন, এইটা যদি থাকে, যদি রুট থাকে উপরে, তাহলে আমরা এই রুটটাকে সবসময়ই পাওয়ারে কনভার্ট করতে পারি। সেটা করার বুদ্ধি কি? সেটা করার বুদ্ধি হচ্ছে এ টু দি পাওয়ার আমি লিখবো 1 বাই এই কোণায় যে সংখ্যাটা আছে, কোণায় কত আছে? 5 আছে, তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার 1 বাই 5। এটা একটু খেয়াল করেন তো, এ টু দি পাওয়ার আমি যদি রুট তুলে দিতে চাই তাহলে কি লিখবো? এ টু দি পাওয়ার, পাওয়ারের জায়গায় লিখবো 1 বাই কোণায় কি আছে? 3, সুতরাং 3। এইটা একটু ব্যতিক্রম দেখেন, এখানে কোণায় কোনো সংখ্যা নাই, ঠিক আছে? তো যার কিছু নাই তার আসলে কে থাকে? 2 থাকে। এখানে যার কেউ নাই তার 2 আছে, বুঝছেন? এখানে মনে মনে ধরতে হবে 2, তাহলে 2 যদি হয় তাহলে এখানে হবে 1 বাই 2। তাহলে আমরা একটা জেনারেল ফর্মুলা টানতে পারি যে এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা 3 নম্বরে দেখেন, এ এর n তম রুট, তাই না? এখানে কোণায় আছে n, সুতরাং a টু দি পাওয়ার 1 বাই n হবে। এনিওয়ে, আমরা এই লাস্টেরটা একটু দেখি তো। এই লাস্টে দেখেন কি আছে? a টু দি পাওয়ার m এর উপরে রুট দিয়ে কোণার নাম্বারটা হচ্ছে n। এই ক্যালকুলেশনটা আমরা কি করব? a টু দি পাওয়ার m তো থাকবেই, কারণ রুটের নিচে যা ছিল তাই, তার উপরে পাওয়ারে 1 বাই কোণার সংখ্যা। এখন কি হলো? পাওয়ারে গুণ হলো, তাই না? পাওয়ারে গুণ হলে m বাই n। সো আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসেন এক্সাম্পল, আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলগুলো কিন্তু সরল করা হচ্ছে, সিম্পলিফিকেশন করব না, ছোট করব, ঠিক আছে? ক্যালকুলেশন ছোট করব। দেখেন এখানে আমরা প্রথমে যে ম্যাথটা করতে চাই সেটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার কি বলা হচ্ছে? এইখানে 4, তার ভিতরে 3, ঠিক আছে? তার ভিতরে হচ্ছে আমার না, তার ভিতরে আর কোনো রুট নাই। এরপর কি আছে? a টু দি পাওয়ার 2, তার উপরে আছে 6, ঠিক আছে? তাহলে দেখেন এইখানে মজার ব্যাপার হচ্ছে আপনার এই দেখেন একটা কোণার উপরে আবার আরেকটা কোণা, মানে একটা রুটের উপরে আরেকটা রুট দেওয়া হয়েছে। তো কোণায় যে নাম্বারগুলো আছে, শর্টকাট বুদ্ধি কি? শর্টকাট বুদ্ধিটা আমি আপনাদেরকে বলে রাখি। দেখেন এই রুটগুলা যত রুটই থাকুক না কেন, সব রুট মিলে কয়টা রুট বানানো যায় জানেন? একটা মাত্র রুটে কনভার্ট করা যায়। ঠিক, সেক্ষেত্রে বুদ্ধিটা হচ্ছে এই কোণার নাম্বারগুলো গুণ হবে। তাহলে কোণা গুণ হলে কত হলো? এটা 12 হয়ে গেল। দুইটা রুট মিলে আমি একটা রুট বানালাম, হবে হচ্ছে 12, আর ভিতরে দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার 6 দুগুণে 12। এখন দেখেন তো a টু দি পাওয়ার 12, ভিতরের জিনিসটার উপরে পাওয়ার হবে 1 বাই কোণার সংখ্যাটা 12, 1 বাই 12 আর 12 কাটলে 1 বাই 12 মানে a। এটার आंसर হচ্ছে a। ক্লিয়ার? এটা কিন্তু খুব ইজি হয়ে গেল। তাহলে কোণায় নাম্বার থাকলে কিন্তু গুণ হয়। হ্যাঁ, গুণ হয় আর কি, একটা রুট বানানো যায় এবং সেটা গুণ হয়। ওকে, তাহলে আপনারা বলতে পারবেন কি এটা কি হবে? মনে করেন এখানে আছে হলো 5, এইখানে আছে হচ্ছে 3, এইখানে আছে হচ্ছে ধরেন 6 টু দি পাওয়ার 30। এটা কত হবে বলুন তো? চটপট করে ফেলেন। দেখেন এখানে 3 5 15, তাহলে 6 টু দি পাওয়ার 30, 3 5 এখানে কোণাগুলোতে নাম্বার আছে হচ্ছে 15, তাহলে 6 টু 30 এখানে 15। একটা রুট বানায় ফেললাম 15। ঠিক হয়েছে? আসলে কিন্তু হয়নি, কারণ রুট কয়টা ছিল দেখেন তো? 3টা রুট ছিল। এর মধ্যে আমরা এই দুইটা রুটের নাম্বার গুণ করছি, কিন্তু এটার নাম্বার গুণ করি নাই। এখানে কেউ নাই মানে কি? কেউ নাই, যার কেউ নাই তার কি আছে? 2 আছে। তো এখানে অ্যাকচুয়ালি 2 আছে। 2 যদি থাকে তাহলে এটা কিন্তু 15 আর হবে না, এটা হয়ে যাবে 30। এই কোণার নাম্বারগুলো গুণ করলে যে 30 হয় সেটা আমরা এখানে লিখলাম। তাহলে 30 এটা কাটাকাটি গিয়ে শুধু 6 থাকবে, তাই না?
ওকে, এবার দেখেন 1 নাম্বারটা। 1 নাম্বারটা কি 125 ভাগ 27 টু দি পাওয়ার -2/3। খুব সহজ বলেই আমার ধারণা, আপনাদের কাছে আমার মনে হয় সহজ লাগবে। দেখেন কি করবেন এটার জন্য, ওই যে বেসটাকে ছোট করবেন, ঠিক আছে? বেসটাকে ছোট করবেন। কমন নেওয়ার কিছু আছে এখানে? এই ম্যাথগুলোতে দেখেন কমন নেওয়ার কিছু নাই, এই কারণে আমি প্রথমেই যেটাতে হাত দিচ্ছি সেটা হচ্ছে বেস ছোট করা। সো বেস ছোট করব। দেখেন 125 আর 27, 125 কে আমি লিখতে পারি 5 কিউব, আর 27 কে লিখতে পারি হচ্ছে 3 কিউব, দেখা যায়? তার উপরে পাওয়ার হচ্ছে -2/3। এখন দেখেন এই দুইটা ভাগ আকারে আছে, তার উপরে পাওয়ার -2/3 কি যেন করা যায়? 5 কিউবের উপরে -2/3 লেখা যায়, ভাগ আলাদা করে 3 টু দি পাওয়ার 3 এর উপরেও -2/3 লেখা যায়। এই জিনিসটা কি মনে পড়ে? এই যে এই ফর্মুলাটা, যে কোনো দুইটা সংখ্যার ভাগের উপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা আলাদা আলাদা করে দুইটার সাথে চলে যায়, ঠিক আছে? তাহলে তাই যদি হয়, এবার এই ক্যালকুলেশনটা শেষ করে আসেন। এটা দেখা যাচ্ছে যে 5 টু দি পাওয়ার 3 এর সাথে -2/3 গুণ হচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, নিচে 3 টু দি পাওয়ার 3 এর সাথে -2/3 গুণ হচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে 5 টু দি পাওয়ার -2 বিয়োগ 3 টু দি পাওয়ার -2, তাহলে যেটা হবে 1/25, আর এটা হবে 1/9, শেষ করে দাঁড়াবে 9/25। একটু ক্যালকুলেশন করে নিয়ে দেখবেন যেটাই পাওয়া যাবে। ওকে, এখন দেখেন এই যে লাস্টের গুলা 4 আর 5 নাম্বার ম্যাথ, স্লাইডে যান, স্লাইডে 4 আর 5 নাম্বার ম্যাথ। এই ম্যাথগুলোর মোটামুটি 99% বলা ভুল হবে, তারও বেশি, মানে 99.99% ক্ষেত্রে এই ধরনের ম্যাথগুলো, অর্থাৎ যেই ম্যাথে প্রচুর এক্স ওয়াই জেড এল এম এন এগুলো মিশ্রিত থাকে, সেই ম্যাথগুলোর অ্যান্সার আলটিমেটলি 99.99% ক্ষেত্রে 1 হয়, ঠিক আছে? সো এইরকম ম্যাথ যদি আপনি দেখেন এমসিকিউ আসছে এবং আপনার যদি হাতে সময় না থাকে, আপনি মোটামুটি নির্ভরভাবে 1 দাগায় দিয়ে আসতে পারেন। এগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোর অ্যান্সার 1 হবে, ঠিক আছে? কিন্তু যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই চেক করে নেওয়া হতো। তো আপনি চেক কিভাবে করবেন? আসেন আমরা একটা ম্যাথ চেক করে ফেলি। ধরেন এই 4 নাম্বারটা চেক করতেছি। 4 নাম্বার হচ্ছে √x টু দি পাওয়ার -1 ইনটু y। তাহলে আমরা এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার -1 মানে কি 1/x ইনটু y, তারপরে রুটের মধ্যে আছে 1/y ইনটু z, তারপরে এটার মধ্যে আছে 1/z ইনটু x, হ্যাঁ? এখন দেখেন এটাকে কি করা যায়, এই রুটগুলোকে সব এক জায়গায় আনা যায়, ঠিক আছে? রুটের মধ্যে 3 আছে, রুটের মধ্যে 4 আছে, রুটের মধ্যে 5 আছে। আমি কি করতে হবে? এগুলো সব গুণ আকারে আছে, তাহলে কি করতে হবে? রুটের মধ্যে 3, রুটের মধ্যে 4, রুটের মধ্যে 5 আনতে হবে, হ্যাঁ? মানে সবগুলাকে একই পাওয়ারের মধ্যে আনছে। রুট তো আসলে একটা পাওয়ার। সো কত পাওয়ার? রুট মানে কত পাওয়ার বলেন তো? রুট মানে হাফ। রুটের পাওয়ারটা হচ্ছে হাফ। তো আমরা একই পাওয়ারের মধ্যে নিয়ে আসতে পারি। এটা আমাদের এই ফর্মুলাতে আসবে। এই যে দেখেন, এই যে দুইটার উপর আলাদা আলাদা করে পাওয়ার আছে, আমরা একই পাওয়ারের মধ্যে নিয়ে আসি। এই জিনিসটা এখানে করা হচ্ছে। তাহলে এটা যদি এখানে করি, আমরা সবগুলাকে এক রুটের মধ্যে নিয়ে আসি, তো 1/x ইনটু 1y, 1/y ইনটু z, 1/z ইনটু x। তাহলে দেখেন z কাটা, y কাটা, আর কি x কাটা। তাহলে থাকলো কি √1, সব মিলে 1 থাকলো। তাহলে √1 মানে কত? √1 মানে 1। আর এই যে 5 নাম্বার ম্যাথটা, এই যে ঝামেলা, এইটা আমরা করতে যাচ্ছি না। তবে কেউ যদি আগ্রহী হন, এখানে আমি করে দিচ্ছি বিশাল একটা ম্যাথ, কিন্তু শেষমেশ অ্যান্সার কত? ওই যেই লাউ সেই কদু, অর্থাৎ 1 হবে অ্যান্সার। আমি যেটা বললাম এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। মোটামুটি এটা 99.9% ক্ষেত্রে এটা ট্রু হবে। খুবই রেয়ার কেসে এটা অন্য কিছু অ্যান্সার হয় 1 বাদে, সেটা আপনার রিস্ক খুবই কম। ক্যাটাগরি বি, সমীকরণ সমাধান। সূচকীয় সমীকরণের সমাধান করব আমরা। দেখেন, সূচকের সমীকরণের সমাধানের ক্ষেত্রে 2 রকম ক্যাটাগরি আছে। একটা হচ্ছে এক চলক বিশিষ্ট, আর একটা হচ্ছে 2 চলক বিশিষ্ট। কিন্তু যেই চলকের ব্যাপারেই থাকুক না কেন, আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। তো শর্টকাটটা হচ্ছে গিয়ে অপশন টেস্ট।
অপশন টেস্ট করে আপনি এই ম্যাথটা সহজে সমাধান করতে পারেন। তবে এক চলকের ক্ষেত্রে আমরা একটু দেখবো, প্রসিডিউরটা একটু দেখবো যে কিভাবে করতে হয়, ঠিক আছে, দুই একটা দেখবো। আর অপশন টেস্ট অবশ্যই আমরা অপশন টেস্টকে বেছে নিব কখন জানেন? অপশন টেস্ট বেছে নিব হচ্ছে যখন আমার দুই চলক বিশিষ্ট সমীকরণ হবে। দুই চলক বিশিষ্ট সমীকরণ হলে আমি অবশ্যই অপশন টেস্ট করব। কিন্তু এক চলক বিশিষ্ট হলে আমি সব সময় অপশন টেস্ট করব না, মানে কখনোই করব না, মোটামুটি দুই একটা রেয়ার কেস ছাড়া। কখন করব তখন সেটা আমি বলে দেবো। কেন? কারণ হচ্ছে সময় বেশি লাগবে। এক চলকের ক্ষেত্রে অপশন টেস্ট করলে সময় বেশি লাগবে, কিন্তু দুই চলকের ক্ষেত্রে নিশ্চিতভাবেই অপশন টেস্ট করলে আপনার প্রচুর সময় বেঁচে যাবে, কারণ দুই চলকের ম্যাথ অনেক বড় হয়। এনিওয়ে, আসেন আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ সলভ করার একটু বুদ্ধি খুঁজে বের করি। তাহলে আপনি দেখেন, আপনার এই ম্যাথটা যদি আপনি অঙ্ক নাও করতে পারেন, তাও অপশন টেস্ট কিন্তু রয়েই যাচ্ছে। অর্থাৎ এক চলক হোক দুই চলক হোক, দুটার জন্যই আপনার অপশন টেস্টের সুযোগ থাকছে। তার মানে এই অঙ্ক আপনার ভুল হওয়ার কোনো চান্স নেই। সূচকের ক্যাটাগরিগুলো একটু খেয়াল করে দেখেন, সূচকের ক্যাটাগরি কিন্তু খুবই ইজি, অথচ এখান থেকে একটা ম্যাথ আসে, মানে এটা খুবই আসার কথা আমাদের। আচ্ছা, তাহলে আসেন আমরা প্রথম সমীকরণটা সমাধানের চেষ্টা করি। এক নম্বর ম্যাথ, এক চলক বিশিষ্ট সমীকরণ। এখানে একটা ক্লু দেওয়া আছে, দেখেন, সমান চিহ্নের উভয় পাশে একই বেস বানাবো। এইটা হচ্ছে একমাত্র ক্লু এবং খুবই ইম্পর্টেন্ট ক্লু। এটার সাহায্যে সব ম্যাথ করা যায়। আপনি খেয়াল করেন, এক নম্বর ম্যাথ কি 9x+2 সমান হচ্ছে এখানে 81। বের করতে হবে কিসের মান? বোঝাই যাচ্ছে x এর মান বের করতে হবে, কারণ এখানে একমাত্র চলক হচ্ছে x। এখন সমান চিহ্নের উভয় পাশে যদি একই বেস বানাতে হয়, এখানে বেস আছে 9, এখানে আছে 81, তাহলে কি করবো বলেন তো? 9 9ই থাকলো, 81 কে বানালাম 9x², 9 9 81, তাই না? আমরা নামটা শিখছি ছোটবেলায়। তাহলে এখন আমরা পাচ্ছি x+2 এর ভ্যালু আসলে 2, কারণ 9 9 মিলে গেছে, এটা সমান 2, তাহলে x = 0। তাহলে প্রথম ম্যাথে x এর ভ্যালু 0। মনে করেন আপনার এখানে অপশন ছিল 3 2 1 0, ঠিক আছে, এই চারটা অপশন ছিল। তাহলে এটা অপশন টেস্ট করলে কি হতো দেখেন তো। আপনি চিন্তা করেন, এইখানে যেহেতু 81, তাহলে এখানেও কত হওয়া লাগবে? 81 হওয়া লাগবে। x এর জায়গায় যদি আপনি 3 বসান, তাহলে 3 2 5, 9^5, এটা তো 81 হবে না। তাহলে আপনি একটু পরে বুঝতে পারবেন যে x এর জায়গায় শুধু 0 হওয়া লাগবে। x এর জায়গায় 0 হলে 0 + 2, তাহলে কত হবে? শুধু 2। 9 এর উপরে 2 মানে 9² মানে 81। সো এটা অপশন টেস্ট করা আর ম্যাথ করা প্রায় কাছাকাছি। আপনি খেয়াল করে দেখেন, আপনি খুব সহজেই এটা করতে পারছেন। 2 নম্বরে যান। 2 নম্বরে একই রকম ম্যাথ। এটা আমি আশা করি যে আপনারা পারবেন, কারণ 25 কে আমি লিখবো 5²। কেন 5² লিখবো? কারণ এই ডান পাশের বেসটা হচ্ছে 5, সুতরাং এই পাশেও বেস 5 এ আনতে হবে, এই কারণে আমি 5 লিখবো। আচ্ছা, 5² লেখার পর বাকি কাজটা আমার মনে হয় আপনারা করতে পারবেন। এনিওয়ে, এবার আসেন নাম্বার 3। নাম্বার 3 তে আসলে আমরা অপশন টেস্ট একটু ট্রাই করে দেখি, যে অপশন টেস্ট করে কি করা যেতে পারে। দেখেন তো, 4 এর উপরে আমি যদি a এর ভ্যালু হিসেবে মনে করেন 0 চিন্তা করলাম, a এর ভ্যালু হিসেবে যদি 0 দেই, তাহলে কি হবে? 4^0, যে কোনো কিছুর উপর 0 দিলে 1 হয়। তাহলে 16 × 1 মানে 16ই থাকছে। 16 সমান তো আর 16 1 না, তাই না? এদিকে 16 হচ্ছে, এদিকে 1, তার মানে এটা কাজ করছে না। তাহলে আমি কি করব? আমি এমন একটা ভ্যালু দেব যেন এই 16 আর এখানে যেন কি হয়? 1/16 হয়। এই 16 সাথে যেন এটা কাটাকাটি হয়ে 1 হয়, তার মানে কি এখানে 1/16 হতে হবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, একটু পরেই ভাবলে আপনি বের করতে পারবেন যে -2 দিলে এটা হবে। 4^-2 যদি দেন, 4^-2 মানে কি? 1/4², মানে 1/16, তাই না? 1/16 আর 16 কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, তাহলে -2 হচ্ছে आंसर। এটা আপনি লিখেও করতে পারবেন। আমরা আপনার জন্য এইভাবে দেখেন, এটা যদি লিখে করতে চান, একটু বোর্ডে আসেন। লিখে যদি করতে চান, তাহলে 16 × 4^a সমান 1, তাই না? তাহলে লিখে করতে চাইলে এটার সলিউশন কি হবে? 4^a সমান 16 কে এই পাশে নিয়ে যান, তাহলে 1/16। 4^a সমান 1/16 কে লেখা যায় 1/4², 4^-2, তাহলে a সমান -2। মানে বেস সেম করব আর কি, এই কনসেপ্ট। বেস সেম করার কনসেপ্ট দিয়ে সব ম্যাথ হয়ে যাবে। আচ্ছা,
4 নাম্বারটা করে আমরা মোটামুটি এখান থেকে বিদায় নিতে চাই। 4 নাম্বারে একটু আসেন। 4 আমরা দেখতে পাচ্ছি a by b to the power x minus 1 সমান b by a to the power x plus x minus 3। এটা একটু মজার ম্যাথ, তাই না? আচ্ছা, ব্যাপারটা কি হচ্ছে একটু দেখেন তো। ব্যাপারটা যেটা হচ্ছে এটা হচ্ছে a by b আর এটা হচ্ছে b by a। আমরা একটা কাজ করব, এটা একটু ব্যতিক্রম, আপনি একটু খেয়াল করবেন। আমি এক একটা ম্যাথ এক এক রকম নেওয়ার চেষ্টা করছি। আসলে একই রকম ম্যাথই বারবার আসে, কিন্তু আমি এক এক সময় এক একটা ম্যাথ যদি দেয়ও সেক্ষেত্রে যেন আপনারা সলভ করতে পারেন, কোনো সমস্যা না হয়, সেজন্য সব রকম ম্যাথ এখানে কালেকশন করা। আপনি দেখেন a by b, এটাকে আমি যদি একটা নাম্বার ধরে নিই, মনে করেন যে এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে m বা p, m ধরেই ভালো, m ধরে বড় হাতের m। a by b কে আমরা বড় হাতের m ধরলাম। তাহলে আমাকে বলেন তো, এটা যদি a by b হয় তাহলে b by a কে কি লেখা যাবে? 1 by m। উল্টা তো, উল্টা না? উল্টা। তাহলে কি হবে? এটা m টু দি পাওয়ার আমরা লিখতে পারি x minus 1, আর এটাকে লেখা যাবে 1 by m টু দি পাওয়ার x minus 3। কেন করলাম? কারণ এটার সাথে যে রিলেশন আছে, সেই রিলেশনটা সহজে ধরতে পারা যাবে যদি আমি এই পুরো জিনিসটাকে একটা চলকে লিখে ফেলি। দেখেন কিভাবে সেটা অ্যাচিভ হবে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। আদৌ ধরতে পারা যায় কিনা সেটা আপনারাই বিচার করবেন। দেখেন m টু দি পাওয়ার x minus 1 সমান 1 by m কে লেখা যায় কি বলেন তো? m টু দি পাওয়ার minus 1 লেখা যায়, তাই না? তার উপরে x minus 3। তাহলে দাঁড়ালো কি? m টু দি পাওয়ার x minus 1 সমান m টু দি পাওয়ার minus x plus 3। এই minus 1 দিয়ে কি হবে? পাওয়ারে গুণ হবে। এখন দেখেন তো দুই পাশে m m না? শুরুতে কি তা ছিল? এই পাশে বেস ছিল যা, এই পাশে তার উল্টাটা ছিল। সুতরাং এখন আমাদের কি হলো? দুই পাশে বেস সেম হয়ে গেল। তাহলে x minus 1 সমান আমরা লিখতে পারি minus x plus 3। যেহেতু বেস সেম, তাহলে পাওয়ার আর এই পাওয়ার সমান হবে। তাহলে minus x এই পাশে নিয়ে আসলে 2x হবে, আর minus 1 এর পাশে নিয়ে গেলে 3 plus 1 মানে 4 হবে। 2x সমান 4, x equals to 2। ঠিক আছে? তো মোটামুটি এইটুকুই আমাদের এইখান থেকে দেখার ছিল। এই বাকিগুলোও আপনারা একই রকম ভাবে করতে পারবেন। দেখেন এখানে এই যে 9 কে 3 স্কয়ার বানাই দিবেন, 27 কে 3 into 9 বানাই দিবেন। হ্যাঁ, এরকম করে বেস ভেঙে নিলে এটা মোটামুটি সলভ করা যাবে। আর অপশন টেস্ট তো থাকছে এইখানেও, তাই এটা অপশন টেস্ট করে করা যাবে। যখনই আপনি দেখবেন যে একটা ম্যাথে একাধিক মানে চলকের মতো আছে, যেমন x আছে, m আছে এখানে, তাই না? এগুলাতে কিন্তু তা ছিল না, প্রত্যেকটা দেখেন মোটামুটি একটা করে ছিল। এই জায়গাটাতে একটু ঝামেলা ছিল, ঠিক আছে? তো এই টাইপ ছাড়া, এটা খুবই ব্যতিক্রম একটা ম্যাথ। এটা ছাড়া যদি অন্য কোনো ম্যাথে আপনি যদি দেখেন যে একাধিক চলক আছে, তাহলে আপনি অপশন টেস্টে চলে যাবেন সরাসরি। ঠিক আছে? এটা বেশি কাজে দিবে। যেমন ধরেন এই ম্যাথটা mx minus 2, m আছে, x আছে, আবার a আছে, মানে প্রচুর চলক আছে। এখানে আমার বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে x এর মান। এটা লেখা থাকবে, কোশ্চেনে লেখা থাকবে যে x এর মান বের করো। আমি এখানে লিখি নাই, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না যে m বের করবো না a বের করবো, এটা কোশ্চেনে লেখা থাকবে। এখন দেখেন x এর মান কত হতে পারে। এই অপশন টেস্টগুলো যদি আমি করি, তাহলে আপনি আসলে বসাইলে আপনি দেখতে পাবেন, ধরেন 2 by m যদি আমি বসাই, m কাটা যাবে, 2 থাকবে, 2 minus 1 মানে 3। আবার এখানে যদি বসান তাহলে m কাটা যাবে 2 minus 2 মানে 0। তাহলে 2 by m মনে হয় এখানে आंसर হবে, তাই না? হ্যাঁ, 2 by m ই এখানে आंसर হবে। 2 by m বসালে দেখেন 3 to the power 2 by m, তার সামনে হচ্ছে m into 2 by m, m কেটে যাচ্ছে -1 মানে 3 to the power 2 minus 1 মানে 3। বাম পাশে 3 পাওয়া যাচ্ছে, ডান পাশেও দেখেন 3 into a to the power m into x এর জায়গায় কত? 2 by m minus 2, তাহলে m কাটা 3 into a to the power 2 minus 2, তাহলে 3 into a to the power 0 মানে 3। তাহলে এই পাশে ডানেও 3 বামেও 3 হচ্ছে, কোনটা বসাইলে? a বসাইলে, তাই না? সো এইভাবে আপনারা সলিউশন করতে পারেন। আচ্ছা, এটা যদি একটু ডিটেইলসে করেন তাহলে একটু ঝামেলা আছে, যেহেতু অনেক কিছু তো m x a ইত্যাদি আছে, সো এটা একটু ঝামেলা আছে। আমরা কি করব? শর্টকাটে অপশন টেস্ট করে ফেলবো। তাহলে দেখেন আমরা একটু যদি সামারিটা নিই, তাহলে কি হবে? যেই সমীকরণগুলা এক চলক বিশিষ্ট
যদি দেখেই আমাদের মনে হয় যে এটা আমরা করতে পারবো, যেমন দেখেন এটা দেখলেই মনে হচ্ছে না এটা আমরা সলভ করতে পারবো, এই পাশে 9 আছে বেস, এই পাশে 81 বেস আছে। মানে মেইন এই ম্যাথের মেইন কাজটা কি? এই ম্যাথের মেইন কাজটা হচ্ছে সমান চিহ্নের উভয় পাশে একই বেস বানানো। তাই যদি হয় তাহলে এই ম্যাথটার দিকে তাকালেই আমরা একটা কনফিডেন্স পাচ্ছি যে না এটা খুব সহজেই আমি একই বেস বানাতে পারবো। এটার দিকে তাকালেও দেখেন খুব সহজে একটা কনফিডেন্স পাচ্ছি একই বেস বানানো যাবে। যদি এরকম কনফিডেন্স আমরা পাই তাহলে সেই ম্যাথটা আমি লিখে লিখে করার চেষ্টা করবো, কারণ ওটাতে কম সময় লাগে, কারণ 4টা অপশন টেস্ট করার একটা সময় লাগে। আচ্ছা, কিন্তু যদি আমি ওইরকম কোনো না পাই, কনফিডেন্স না পাই, সেক্ষেত্রে আমি হচ্ছে মোটামুটি অপশন টেস্টের দিকেই আগাবো। ঠিক আছে? আর এই ম্যাথটা স্পেশালি আপনি মনে রাখবেন, a বাই b আর b বাই a, এটা স্পেশাল ম্যাথ। এটার জন্য আমি কি করব? এটার জন্য আমি a বাই b কে m ধরে নেব আর এটাকে m ইনভার্স ধরে নেব। তো মোটামুটি আমরা এই টপিকটা কভার করলাম। যখনই আমি দেখব যে আমার কনফিডেন্স আসতেছে দুই পাশে বেস সেম করার মতো, তাহলে ম্যাথ করতে লাগবো। আর যদি দেখি না আমি কনফিডেন্স পাচ্ছি না, তাহলে অপশন টেস্ট। আর এই ম্যাথটা ব্যতিক্রম, আর বাকি সকল ম্যাথের ক্ষেত্রে আমি হয় অপশন টেস্ট না হলে আপনার লিখে ম্যাথ করার চেষ্টা করব। ওকে, এবার আসেন অপশন টেস্টের একটা সিরিয়াল আপনাদের বলে দিই। অপশন টেস্ট সবসময় আপনারা এই সিকোয়েন্সে করতে পারেন। প্রথমে হচ্ছে গ নাম্বার, তারপরে চলে যাবেন হচ্ছে ঘ নাম্বারে, তারপরে হচ্ছে ক, তারপরে হচ্ছে খ। এরকম একটা সিকোয়েন্স নিলে মানে সবসময় দেখা যায় যে প্রথম দিকে অ্যান্সার পাওয়া যায়। মানে ক খ গ ঘ এই সিকোয়েন্সে করলে ঝামেলা আছে। বা আপনি যদি অপশনে দেখে কোনো একটা আন্দাজ করতে পারেন যে এটা হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে সেভাবে করতে পারেন, ওইটা আগে করুন। কিন্তু মোটামুটি জেনারেলি গ অপশনটা বেশিরভাগ সময় অ্যান্সার হয়, এরপরে ঘ হয়, এরপরে সবচেয়ে বেশি মনে করেন ক হয়। হ্যাঁ, এরকম একটা প্রায়োরিটি আছে। মনে করেন এটা 40% সময় এটাই অ্যান্সার, এটা মনে করেন 35% সময় অ্যান্সার হয়, এটা হচ্ছে 25%, এটা একটু মানে এটা একটু কম 10% লাগে। মানে এইরকম একটা হায়ারার্কি আছে মোটামুটি। দেখা গেছে যে পৃথিবীতে আমরা যে কোশ্চেনগুলো বা টিচাররা যখন কোশ্চেন সেট করে ওদের মাইন্ডসেট এভাবে কাজ করে মোটামুটি বলা যায়। এনিওয়ে, দেখেন সমান চিহ্নের উভয় পাশে একই বেস বানাবো, এই ক্লু দিয়ে আমরা যে ক্যাটাগরিটা সলভ করতেছিলাম ওই ক্যাটাগরির উপরে আরেকটা ম্যাথ এখানে দেওয়া আছে, একটা না দুইটা ম্যাথ দেওয়া আছে, যে দুইটা ম্যাথ রিসেন্ট দুইটা বিসিএস এ আসছে। একটু খেয়াল করেন, আমরা 39 এবং 40 এই দুইটা বিসিএস এ আসা ম্যাথ দুইটা একটু পড়বো, কারণ এই দুইটা ম্যাথ মোটামুটি ভালো ম্যাথ। যেমন ধরেন এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা মানে দেখে বুঝতে পারতেছেন এটা কি হবে বলেন তো? √5 আর এইদিকে হচ্ছে 1, এদিকে 1, তাই না? এদিকে 1 হলে জানি কি করতাম, এই যে মনে করে জানতে এইদিকে এই ম্যাথের সাথে মিলে কোনটা? এই যেটা মিলে না, এই দেখেন এই পাশে 1, এক পাশে 1 থাকলে আমরা কি করি, এই নাম্বারটাকে ওই পাশে পাঠাই দিই। ঠিক আছে? তাহলে কি হবে, যে বেস সেম করা যাবে। তাহলে 125টাকে এই পাশে পাঠাই দেন তো। √5 সমান 1/125। তাহলে √5 মানে কি? আবার √5 মানে হচ্ছে 5^12, তার উপরে 2x সমান 1/125 মানে 5^3। তাহলে আমরা লিখতে পারি 5^2 কাটা 5^x সমান 5^-3। তাহলে x এর ভ্যালু হচ্ছে -3। এই গেল 39তম কোশ্চেন। এবার এটা দেখেন 40তমটা, এটা কিন্তু একটু ঝামেলা আছে। 40th এর ম্যাথটা হলো x⁻x√x সমান x√x⁻x। আসেন এই ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করি। দেখেন x⁻x√x এটা এইভাবেই রাখলাম সমান x√x, এটাকে লেখা যাবে x × x⁻½ তার উপরে x। তাহলে x⁻x√x সমান x কেন এটা করতেছি একবার একটু বলে নিই। কেন আমি এইটাকে কিছু না মানে এটাকে কিছু করলাম না, এখানকার পাওয়ারটাকে কিছু করলাম না, শুধুমাত্র এইখানকার বেসটাকে আমি ভাঙতেছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার এই যে বেসিক ক্লুটা কি, সমান চিহ্নের উভয় পাশে একই বেস বানাবো, এটাই আমার টার্গেট। ঠিক আছে? এটাই যদি আমার টার্গেট হয় তাহলে আমি তো পাওয়ার নিয়ে কাজ করব না, আমি কাজ করব প্রথমে বেস নিয়ে। তাহলে এই পাশে দেখেন বাম পাশের বেসটা শুধু x,
ডান পাশের বেসটা শুধু x না, x এর সাথে আবার কিছু গুণ আছে, তো ওইটাকে শুধু x বানানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এই জন্য আমরা শুধুমাত্র বেস নিয়ে কাজ করব, পাওয়ার নিয়ে না, পাওয়ার নিয়ে কাজ করে হবে। তো বেস নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখছি যে এইখানে বেসটা দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার 1 আর x টু দি পাওয়ার হাফ, তাহলে 1 আর হাফ যোগ করলে কত হয় 3/2 হয়, তার উপরে x, তাহলে x টু দি পাওয়ার x রুট x সমান x টু দি পাওয়ার 3/2x, বুঝা যায়? 3/2x কিভাবে হলো? পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই। এখন দেখেন বেস 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 দুইটা মিলে গেছে না? এই তো বেস মিলে গেছে, বেস মিলে গেছে মানে এখন x রুট x ইকুয়ালস টু 3/2x এটা লেখা যাবে, ক্লিয়ার? এটা যদি লেখা যায়, এখন দেখেন দুই পাশ থেকে x x কেটে দেওয়া যায়, তাহলে রুট x সমান দাঁড়ায় 3/2 আর x সমান স্কয়ার করে দেন 9/4। কঠিন? হ্যাঁ, একটু মনে হচ্ছে ট্রিকি আছে, কিন্তু আসলে খুব কঠিন না। আপনি যদি এই কথাটাকে ফলো করেন, ক্লুটা, যে সমান চিহ্নের উভয় পাশে আমি একই বেস বানাবো, এটাই আমার ধ্যান, এটাই আমার জ্ঞান, এটাই আমার একমাত্র জীবনের সাধনা, তুমি মোর জীবনের সাধনা, ঠিক আছে? সেটা যদি করেন তাহলে আপনি শেষমেশ অ্যানসারটা বের করতে পারবেন বলে আমি আশা রাখি। এনিওয়ে, এবার আসেন আমরা এই দুই চলক বিশিষ্ট সমীকরণে চলে যাই। আমি আগেই বলে নিছি আপনাদেরকে যে দুই চলক বিশিষ্ট সমীকরণে কোনো ছাড় দেওয়া যাবে না, এখানে অবশ্যই অবশ্যই অপশন টেস্ট, মাস্ট অপশন টেস্ট করবেন। এই ম্যাথগুলো কিন্তু অনেক বড় হয়, যদি এটা সলভ করতে চান অনেক অনেক লম্বা হবে, সুতরাং আমি মোটামুটি অপশন টেস্টেই হাতি এটাকে ছেড়ে দেবো। যেমন ধরেন x ইকুয়ালস টু 2y আর x টু দি পাওয়ার y সমান y টু দি পাওয়ার x, কয়টা চলক? দুইটা চলক, x এবং y, দুটার মানই বের করতে হবে। দেখেন এখানে আপনি প্রথমে সবচেয়ে সহজ সমীকরণটা বেছে নেন, এই সমীকরণ একটু জটিল, এটা সহজ, তাই না? x ইকুয়ালস টু 2y, এই সমীকরণের সাথে মিলে কিনা সব অপশন, দেখেন দুঃখের বিষয় হচ্ছে এই সমীকরণের সাথে সব অপশন মিলে যাচ্ছে, তাই না? দেখেন প্রথমটা হচ্ছে x এর ভ্যালু, ব্র্যাকেটে যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে বুঝতে পারবেন প্রথমটা x তারপরে y, ঠিক আছে? এটা x এটা y, এটা x এটা y, তাহলে x এর ভ্যালু হবে y এর ডাবল, দেখেন তো x y এর ডাবল, x y এর ডাবল না, এখানে x y এর ডাবল না, ইন্টারেস্টিং, এটা কিন্তু বাদ যাবে, তার মানে এটা আমাদের অ্যানসার হবে না। x y এর ডাবল, এখানে x y এর ডাবল না, ইন্টারেস্টিং, এখানে কিন্তু x y এর ডাবল না, বরং y x এর ডাবল, তাই না? এইখানে কিন্তু x হচ্ছে y এর দ্বিগুণ, তাহলে কোথায় কোথায় x y এর দ্বিগুণ হলো? a আর d, তার মানে আমরা বাকি দুটো বাদ দিতে পারি। আপাতত আমাদের a আর d এই দুটো অপশন আছে, বুঝতে পারছি আমি? a আর d, আচ্ছা a আর d এর মধ্যে এখন আমরা বাকি টেস্টিংটা করব। অপশন টেস্টের ক্রম কি ছিল? গ ঘ ক খ, তাই না? বা গ ঘ, হ্যাঁ ক খ, এটাই। আচ্ছা তাহলে ক করার আগে আমরা ঘ করতে পারি বা ক করতে পারি, আপনাদের যেটা মানে সেন্সে যদি মনে হয় যে না এইটা মানে কাজ করতেছে ভালো, তাহলে ওটা করতে পারেন, অথবা এটাও করতে পারেন। ট্রাই করেন আগে, ধরেন আমি এই অপশনটা নিয়ে ট্রাই করতেছি, x এর ভ্যালু 4 আর y এর ভ্যালু 2, তাহলে 4 টু দি পাওয়ার 2 কত হলো? 16, আর এখানে 2 টু দি পাওয়ার 4 কত হলো? 2 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 16, চিন্তা করে দেখেন, তার মানে এটা মিলে গেছে, মিলে গেছে না? তার মানে কি এ হচ্ছে অ্যানসার। আপনি যদি ঘর ট্রাই করতেন তাহলে কিন্তু ওটা ফেলে দিয়ে আবার এখানে আসতে হতো, বোঝাই যাচ্ছে? তার মানে সবসময় যে এটা কাজ করবে তা না, গ ঘ ক খ সিগমা সবসময় কাজ করবে না। আমি এমন একটা মানে কোশ্চেন বাছাই করছি যাতে মানে আমারটা কাজ না করে, এটা ঠিক হয় না, তাই না? কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এই ক্রমটা হেল্প করে। ম্যাক্সিমাম মানে একদম খুবই যে ম্যাক্সিমামটা না, মোটামুটি বললাম না 40% কেসে এটা হেল্প করবে। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে এই যে দেখেন একটা কোশ্চেন এখানে আছে, এই কোশ্চেনটা যদি আপনি সমাধান করতে চান, দেখেন এটা কিন্তু এক চলক বিশিষ্ট, ইন্টারেস্টিং, এক চলক বিশিষ্ট, কিন্তু আপনি দেখেন এটা কিন্তু খুব সহজে সমাধান করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এটা আপনি উভয় পাশে বেস মিলাতে পারছেন না। দেখেন এই পাশে 3, এই পাশে 2, 2 এর সাথে 3 এর বেস আপনি কিভাবে মিলাবেন? সো এই কারণে আমরা যেটা করব যে এইটাতে আমরা অপশন টেস্টে চলে যাব। অপশন টেস্টে যদি যাই তাহলে x এর ভ্যালু আর y এর ভ্যালু দুইটাই এখানে দেওয়া আছে। দেখেন এটা কোশ্চেনে আসলে ভুল ছিল, 38 এই কোশ্চেনটাতে একটু ভুল ছিল, শুধুমাত্র x এর ভ্যালু দেওয়া উচিত ছিল, কিন্তু এরা x y দুটেই দিয়েছে। আচ্ছা ব্যাপার না, আমরা x এর ভ্যালু প্রথমটা হিসেবে নিচ্ছি 1 একটু বসায় দেখেন তো, 2 টু দি পাওয়ার
1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে কত 0 তাই না 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 তাহলে বাম পাশে কত হচ্ছে 3 আচ্ছা এইখানে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে এখানে ব্যাপারটা হলো এই যে কমা দিয়ে যেটা লেখা আছে না এইটা আসলে দুইটাই x এর মান এখানে আসলে y বলে কিছু নাই ঠিক আছে y বলে কিছু নাই এটা দুইটাই হচ্ছে আপনার x এর মান কিন্তু এই ব্র্যাকেটটা দেওয়া এদের ঠিক হয় না যদিও এটা দিয়ে ফেলছে ব্র্যাকেটটা দিলে আসলে x, y বোঝায় তো যাই হোক দুইটাই যদি x এর মান হয় তাহলে আসলে আমরা 1 তো পুট করে দেখলাম যে 1 কাজ করছে তাহলে 1 আবার কত জনের মধ্যে আছে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে তিনটার মধ্যেই 1 আছে ঠিক আছে তাহলে আমরা অন্য আরেকটা ভ্যালু নিয়ে একটু কাজ করি দেখেন 1 আর 2 নিয়ে একটু কাজ করি 2 নিয়ে যদি কাজ করে 2 স্কয়ার এটাই হয়ে যাচ্ছে 4 তাই না এখানে 4 হয়ে যাচ্ছে তাহলে এখানে তো কিছু একটা হবে তার মানে এর সাথে মিলবে না ডান পাশে তো 3 তার মানে এই পাশে অবশ্যই আপনার 3 এর সমান হতে হবে তাহলে এখানে অলরেডি আমি 4 বানাই ফেলতে পারি না তাহলে কি করতে পারি 2 বসবে না 3 বসালে তো আরো বড় হয়ে যাচ্ছে সো 0 বসাতে পারি আমরা তাহলে 0 যদি বসাই 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0 তাহলে জিনিসটা কত দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে হলো কি এটা 1 টু দি পাওয়ার 1 মাইনাস 0 মানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 প্লাস 2 মানে টোটালি 3 মিলে যাচ্ছে না মিলে গেছে তাহলে মিলে গেছে কার কার জন্য x এর ভ্যালু যখন 0 সেটার জন্য মিললো আর x এর ভ্যালু যখন 1 এটার জন্য মিললো ঠিক আছে তাহলে আমাদের দুইটা সলিউশন পাওয়া যাবে এখানে 0 আর 1 ওকে লগারিদম লগারিদমের শুরুতে আমি হচ্ছে লগারিদমের বেসিকটা আগে একটু বলে দিই লগারিদমে কি থাকে লগ বলে একটা জিনিস থাকে এখানে থাকে বেস এইখানে থাকে হচ্ছে রেজাল্ট আর এই সমানের পরে যে সমান চিহ্নের পরে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলতে পারি পাওয়ার এবং এইটা কনভার্ট করে এটাকে সূচক বানানো যায় সূচকের সমীকরণের মতো বানানো যায় সেটা হচ্ছে কিরকম সেটা দেখানোর আগে আমি একটা উদাহরণ আগে দেখাই ফেলি তাহলে এটা ইজি হবে মনে করেন 2 টু দি পাওয়ার 3 এটা সমান 8 2 টু দি পাওয়ার 3 সমান 8 এখানে 2 কি বলেন তো 2 হচ্ছে আমার বেস আর 3 হচ্ছে আমার পাওয়ার আর 8 হচ্ছে এই ক্যালকুলেশনের রেজাল্ট তাই না বেস টু দি পাওয়ার সমান হচ্ছে রেজাল্ট বা অ্যানসার এই ক্যালকুলেশনের অ্যানসারটা এটা এখন যদি আমি লগে এটাকে কনভার্ট করতে চাই এটাকে লগ আকারে প্রকাশ করা যায় এটাকে লগ আকারে প্রকাশ করলে যেটা হবে যে লগের এই যে জি এর এই নিচের যে গোল্লা এই নিচের গোল্লার পাশে এই বেস জিনিসটা বসে ঠিক আছে আর লগের একদম সরাসরি উপরের গোল্লার পাশে বসে হলো আমার রেজাল্ট আর সমান চিহ্নের পাশে পরে যেটা বসে সেটা হচ্ছে আমার পাওয়ার এই যে বেসিক সিকোয়েন্সটা আমার এখান থেকে মনে রাখতে হবে বেস বসে লগের কোথায় নিচে লগের নিচে বসে বেস মানে তো ভিত্তি তো কোথায় বসে ভিত্তি তো সবসময় বাড়ির নিচেই হয় তাই না তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে ভিত্তিটা সবসময় নিচেই থাকে লগের নিচের জিনিসটা হচ্ছে বেস আর এই সামনের জিনিসটা হচ্ছে রেজাল্ট আর সমান চিহ্নের পরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার এইখান থেকে যদি আমি উল্টা করে আমি যদি আবার সূচকে ফিরে যেতে চাই এটাকে যদি আমি সূচকে নিয়ে যেতে চাই তাহলে কি হবে বেস টু দি পাওয়ার পরে যে নামেই তো পরিচয় তাই না নামেই পরিচয় লুকায় আছে বেজের উপরে কি দিব বেজের উপরে দিব পাওয়ার আর সমানের পরে দিব রেজাল্ট বুঝা যাচ্ছে তাহলে আমার যদি কোনো একটা জায়গায় এরকম থাকে যে লগ 3 এখানে আছে 81 এখানে সমান আছে হচ্ছে মনে করেন যে কোশ্চেন বলছে যে এটার ভ্যালু কত বের করো তাহলে আমি এই কোশ্চেনের জায়গায় কি নিব বলেন তো x নিয়ে কি করব এইটা আমার কি বেস তাহলে 3 বেসের উপরে কি বসে পাওয়ার বসে এখানে লগের ক্ষেত্রে পাওয়ার কোনটা এটা কি লগের ক্ষেত্রে পাওয়ার হচ্ছে সমানের পরে তাই না
লগের সমান চিহ্নের পরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার বসবে এর মাথার উপরে, 3 এর মাথার উপরে বসবে এই পাওয়ার, সমান হবে এইটা 81। মানে সিকোয়েন্সটা মোটামুটি এই এইরকম একটা সিকোয়েন্স, ঠিক আছে। এখন দেখেন এইটা থেকে যখন এটাতে আসছেন তখন ম্যাথটা কি আর লগের ম্যাথ থাকবো না, তখন কিন্তু ম্যাথটা হয়ে গেল কিসের, সূচকের, তাই না? সূচকে আমরা এই ধরনের ইকুয়েশন সলভ করছি, x এর মান কত, তাহলে 3 টু দি পাওয়ার x সমান কি করব, বেস সেট করব, এইখানে 3 টু দি পাওয়ার এটা 4 লেখা যায়, ঠিক আছে। তাহলে x 4, 81 মানে 3 টু দি পাওয়ার 4। আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম যে মোটামুটি 1 থেকে 5 বা 6 পর্যন্ত আপনারা কিউব মুখস্থ রাখবেন, তাই না? সেটা কিন্তু কাজে লাগবে। 1 থেকে 6 পর্যন্ত কিউব মুখস্থ রাখতে হবে, 1 থেকে 15 পর্যন্ত স্কয়ার মুখস্থ রাখতে হবে। যেমন ধরেন এখানে আমার কাজে লাগবে। আচ্ছা, আর ফোর্থ পাওয়ার বলছিলাম মনে হয় 1 থেকে 3 পর্যন্ত মুখস্থ রাখতে, এটা হচ্ছে পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 এরকম মনে রাখবেন। সো এই যে এখানে দেখেন 81 আপনার কাজে লাগছে। সো x টু দি পাওয়ার 4 এটা হচ্ছে আমার অ্যানসার। ওকে, আমরা এইখানে দেখেন বেশ কিছু লগের শর্টকাট ফর্মুলা আছে। লগ a ভিত্তিক a, লগ a ভিত্তিক a, অর্থাৎ বেস যত রেজাল্ট তত, এই দুটো যদি মিলে যায় তাহলে কাটাকাটি করে 1 লেখা যায়, ঠিক আছে। এটা শর্টকাট ফর্মুলা। লগ a1 এটা সমান কত হবে, লগ a1 সমান হবে 0, ঠিক আছে। এখানে অর্থাৎ যে কোনো ভিত্তির যদি লগ থাকে, যে ভিত্তিতেই থাকুক না কেন, যদি 1 এর লগ করা হয় তাহলে ভ্যালু হবে 0। 1 এর লগের ভ্যালু সবসময় 0 হবে। কেন হবে একটু চিন্তা করে দেখেন। মনে করেন এখানে 1 আছে, এখানে কি হবে আমরা মনে করেন যে জানি না, ঠিক আছে, কোশ্চেন হবে। আচ্ছা, এখন কোশ্চেনের পরিবর্তে আমি x লিখলাম। এখন বেস কি এখানে a, পাওয়ার কোনটা x, সমান রেজাল্ট কোনটা 1। ওকে, সূচকের ফর্মে যখন লিখলে তখন দেখেন a এর পাওয়ার কত হলে 1 হবে, a এর পাওয়ার 0 হলে 1 হবে না? আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়। তাহলে এই 0 হচ্ছে আমার x এর ভ্যালু, তাই না? x এর জায়গায় তাহলে কত হচ্ছে 0। এই কারণেই এই যে x আসলে কোথায় ছিল, এখানে ছিল না, এইজন্য x এর ভ্যালু 0। আপনারা এই দুটো জিনিস মনে রাখবেন এইভাবে যে যদি বেস আর রেজাল্ট এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে 1 হয়, আর যদি উপরেরটা 1 হয় তাহলে অলওয়েজ কি হবে 0 হবে। উপরেরটা 1 হলে অলওয়েজ 0 হবে, আর এই দুটো সেম হয়ে গেলে 1 হবে। ক্লিয়ার? এই দুটো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আচ্ছা, ক্যাটাগরি এ, আমরা লগের ম্যাথে চলে যাই। লগের ম্যাথ করার আর দরকার পড়বে না আশা করা যায়, কারণ মোটামুটি সবই করে ফেলছি আমরা। তারপরও একটু দেখি। লগ বেস রেজাল্ট সমান হচ্ছে পাওয়ার, এইটার ফর্মুলা আমরা অলরেডি দেখে ফেলছি। এটাকে লেখা যায় এইভাবে। এর কয়েকটা উদাহরণ দেওয়া আছে এখানে, আমরা উদাহরণ অলরেডি কিছু দেখছি, এটা যাচ্ছি না। এখানে একটা ফর্মুলা আছে দেখেন, সেটা হচ্ছে লগ a ভিত্তিক m টু দি পাওয়ার r, অর্থাৎ যাকে আমি লগ করতেছি, এটাকে আমি লগ করতেছি না, এটাকে কিন্তু আমি লগ করতেছি, এটাকে লগ করা বলা হয়। এটাকে লগ করছি, কি দিয়ে লগ করছি, কোন বেস দিয়ে, এই বেস দিয়ে লগ করছি। বললে কি পাবো এখানে, এখানে পাবো রেজাল্ট, এখানে পাবো পাওয়ার, এটাতে পাওয়ার পাবো, এটা কি বেস আর এটা কি রেজাল্ট। আমরা কাকে লগ করি, রেজাল্টকে লগ করি, কি ভিত্তিতে, এ ভিত্তিতে। আর অ্যানসার হিসেবে যেটা পাই সেটা কি, সেটা হচ্ছে পাওয়ার। ওকে, এইরকম যদি থাকে তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হলো এই যে পাওয়ার, এম এর উপরে আবার যে একটা পাওয়ার আছে দেখেন, অর্থাৎ রেজাল্টের মধ্যে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে, ঠিক আছে। রেজাল্টের মধ্যে যাকে লক করা হচ্ছে তার মধ্যে যদি পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, এরকম একটা শর্ট মানে ফর্মুলা আছে, এটা সূত্র, ঠিক আছে, বইয়ের সূত্র, আর ইনটু লগ এ ভিত্তিক এম। তাহলে এটা হয়ে যাবে এইটা। ওকে, এটা আমাদের আপাতত এই ক্যাটাগরিতে হয়তো লাগবে না, কিন্তু পরের ক্যাটাগরিতে এটা খুবই এক্সটেন্সিভলি লাগবে। দেখেন প্রথম এক্সাম্পলটা কি বলছে, 400 এর লগারিদম হলো 4, ভিত্তি কত,
400 এর লগারিদম হচ্ছে 4। লগ করা মানে কি, সামনে লগ দেওয়া, 400 রেজাল্ট, তাই না? রেজাল্টকেই তো লগ করে। তাহলে 400 এর লগারিদমের ভ্যালু হচ্ছে 4। এখন দেখেন এখানে ভিত্তির কথা কিছু বলছে না, জিজ্ঞেস করছে ভিত্তি কত। তাহলে ভিত্তিটা আমরা ধরে নিই x, যেটা দেওয়া থাকবে না সেটাকে x ধরে নিই। তাহলে এখন আসেন আমরা x টু দি পাওয়ার 4 সমান 400 লিখতে পারি। ঠিক আছে, এখন এই 400 কে আমরা এইরকম একটা চেহারায় নিয়ে আসবো, অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 4 এটাতে নিয়ে আসবো। যদি নিয়ে আসি তাহলে x এর ভ্যালু পাওয়া যাবে। তো 400 কে আমি লিখতে পারি 4 ইনটু 100। 4 ইনটু 100 কে আবার লেখা যায় 4 ইনটু 25। 4 ইনটু 4 কে লেখা যায় হচ্ছে 4 স্কয়ার, 25 কে লেখা যায় 5 স্কয়ার। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার 4 কে আবার লেখা যায় x স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে এখানে x স্কয়ার সমান কি পাবো বলেন তো? এই যে এই 2 তুলে দিতে চাইলে এখানে রুট দেব, এটা যদি তুলে দিই তাহলে এখানে 4 স্কয়ার ইনটু 5 স্কয়ার এর রুট, তাহলে পাচ্ছি হলো শুধু 4 ইনটু 5। x স্কয়ার সমান 4 ইনটু 5, তাহলে x ইকুয়ালস টু কি হবে? রুট ওভার 4 ইনটু 5 বা 2 ইনটু রুট 5 বা 2 রুট 5, তাই না? এটা হচ্ছে আমার ভিত্তি। তো বাকি ম্যাথগুলো একই রকম। দেখেন শুধুমাত্র যেই জায়গায় যেটা দেওয়া থাকবে না সেই জায়গায় সেটাকে x ধরে নিতে হবে। অনেক সময় ম্যাথে সরাসরি x দিয়েই দেয় যে এটা বের করো। যেমন এখানে আপনি কি লিখবেন? x টু দি পাওয়ার মাইনাস হাফ সমান 3/2। x টু দি পাওয়ার মাইনাস হাফ, 2 নম্বর ম্যাথ দেখেন, x টু দি পাওয়ার মাইনাস হাফ সমান 3/2। এটা কি করব? x টু দি পাওয়ার মাইনাস হাফ কে আমি লিখবো হলো x টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে যে মাইনাসের কাজ কি ছিল? 1/, তাই না? 1/, যদি করে ফেলি মাইনাস চলে যাবে, তাহলে থাকবে x টু দি পাওয়ার হাফ, সেটা আসবে নিচে সমান 3/2। এইটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটার উল্টাই দিই আমরা। এটা যদি উভয় পাশে উল্টাই তাহলে x টু দি পাওয়ার হাফ উপরে চলে আসবে, এইদিকে হবে হলো 2/3। x টু দি পাওয়ার হাফ মানে জানি কি? রুট x, তাই না? এটা 2/3। তাহলে এখন x বের করতে হলে এটাকে স্কয়ার করব, এটাকেও স্কয়ার করব, তাহলে x ইকুয়ালস টু 4/9। এরকম করে আর কি ম্যাথগুলো করতে হবে। তো আসেন আমরা ক্যাটাগরি বি তে চলে যাই। ক্যাটাগরি বি হচ্ছে সরল করা, লগের সরলীকরণ। ঠিক আছে, তার জন্য একটা সূত্র আছে, যেমন দুইটা লগের বেস যদি সেম হয় তাহলে এই রেজাল্ট দুটাকে গুণ করা যায়। যোগ থাকলে, বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। এটা আসলে আপনার সূচকের ম্যাথ। সূচকে কি হতো বলেন তো? গুণ থাকলে এই যে এটা পাওয়ার, তাই না? পাওয়ার যদি যোগ অবস্থায় থাকে, এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার। আপনি চিন্তা করেন লগ থেকে আমরা কি পাই? লগের অ্যান্সার হিসেবে কি পাই? পাওয়ার পাই না? লগের অ্যান্সার, লগের নিচে থাকে হচ্ছে বেস, উপরে থাকে হচ্ছে রেজাল্ট, আর সমান চিহ্নের পরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার। তার মানে একটা লগের ভ্যালু হচ্ছে একটা পাওয়ার। তার মানে যেখানে আপনি লগ দেখবেন সেটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার। দুইটা পাওয়ার যোগ হইলে, দুইটা পাওয়ার যদি যোগ হয় তাহলে রেজাল্ট দুইটা কি হয় বলেন তো? গুণ হয়, তাই না? আচ্ছা, এখানে দুইটা পাওয়ার বিয়োগ হইছে, বিয়োগ হইলে কি হয়? ভাগ হয়। পাওয়ার যোগ হইলে গুণ হয়, পাওয়ার বিয়োগ হইলে ভাগ হয়। সো ওই ফর্মুলাটাই আসলে একটু ভিন্নভাবে লেখা হয়েছে, লগ দিয়ে লেখা হয়েছে। এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই সিম্পলিফিকেশনগুলো করতে পারি। আমি শুধু এখানে একটা ম্যাথ দেখাবো। আসেন আমরা এই 2 নাম্বার ম্যাথটা একটু দেখবো, বাকিগুলো নিজ দায়িত্বে করে নেবেন, কারণ এই টপিকটা থেকে খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় না। ঠিক আছে, সো এটা আমরা মোটামুটি খুব অল্প গুরুত্ব দিব, কিন্তু আগের টপিকটা হিউজ ইম্পর্টেন্ট। এইটাকে একদম ইগনোর করা যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রায় প্রত্যেকটা ম্যাথই আসছে ওখান থেকে। এনিওয়ে আসেন 2 নাম্বারটা করি। 5 log 3 minus log 9 এটা সমান কত? ঠিক আছে, এটা জিজ্ঞেস করছে। আমরা যেটা করব, চিন্তা করেন এই যে এইখানে পাওয়ার থাকলে কি হবে? এটা উপরে চলে যাবে। ঠিক আছে, log 3 to the power 5। এখানে একটা জিনিস চিন্তা করেন, লগের বেস বলে কিন্তু কিছু নাই। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লগের বেস বলে যদি কিছু না থাকে তাহলে আমরা সেই
লগের বেজ হিসেবে চিন্তা করে নিই কি 10। এই যে দেখেন এখানে সাধারণ লগ প্রথম পেজে লগারিদমের প্রথম পেজে লেখা ছিল যে ভিত্তি যখন 10 হয় তাহলে লেখার দরকার পড়ে না। তার মানে যখন বেজে কিছু দেওয়া নাই, এই যে জি এর নিচের গোল্লার পাশে কিছু দেওয়া নাই, তখন আমরা ধরে নিব ওখানে কত আছে, 10 আছে। তাহলে যার কেউ নাই তার এই ক্ষেত্রে 10 থাকে, তাই না? তাহলে এক এক ক্ষেত্রে এক এক রকম দেখলাম যে রুটের এইখানে যদি কেউ না থাকে তাহলে এখানে 2 থাকে। তারপরে পাওয়ার যেরকম 3 এর উপরে পাওয়ারে কেউ নাই তাহলে এখানে 1 থাকে, তাই না? আর এইখানে দেখতেছি লগের বেজে যদি কিছু না থাকে তাহলে ধরতে হবে 10 থাকে। তাহলে এক এক সময় এক একজন থাকে, যার কেউ নাই তার এক এক সময় এক একজন থাকে। সো এটা একটু মনে রাখবেন। ওকে, এখন দেখেন এই যে এখানে বেজে কিছু নাই, কিন্তু রেজাল্টের মাথার উপরে একটা পাওয়ার আসতে পারে, তাই না? কিভাবে আসবে? যে সামনের সংখ্যাটা আসলে পাওয়ার হিসেবে যাবে। দেখেন এখানে একটা সূত্র শিখছিলাম আমরা, log a m টু দি পাওয়ার r হলে rটা সামনে চলে আসে, বা উল্টা ভাবে বলা যায় rটাকে আমি মাথার উপরে নিয়ে যেতে পারি, তাই না? উল্টা ভাবে। আচ্ছা, তাই যদি করি তাহলে এটা হবে মাইনাস log 9। এইটা হিসাব করতেছে এই সমান কত, তাহলে এটা সমান log, এখন কি করা যায় বলুন তো? log এ এই log একটা পাওয়ার, এই log একটা পাওয়ার, পাওয়ার পাওয়ার বিয়োগ হয়েছে, তাহলে কি হবে? ভাগ হবে, তাই না? 3/5 ডিভাইড বাই 9। এই যে এই ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলাটা অনুযায়ী এই যে log এ বিয়োগ হলে ভাগ হয়, তাহলে log 3/5 ডিভাইড বাই 9 কে লেখা যায় 3 স্কয়ার, তাহলে log 3/3 বা log 27। তাহলে এই কোশ্চেনের অ্যানসার হচ্ছে 2 নম্বর কোশ্চেনের অ্যানসার হচ্ছে log 27। ওকে, আমরা 38তম বিসিএস এর একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। এটা খুব সহজ, এটা এখানে অলরেডি সমাধান করে দেওয়া আছে এবং এটা আমরা অলরেডি এইরকম ম্যাথ করে আসছি। এখানে দেখেন 39তম বিসিএস এ একটা অদ্ভুত কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে কোন শর্তে log a ভিত্তিক 1 সমান 0। এই জিনিসটার ভ্যালু কিন্তু আমরা যে 0 হয় সেটা কিন্তু আমরা দেখে আসছি, কিন্তু কোন শর্তে হয় তা কিন্তু দেখি না। মজার ব্যাপার হচ্ছে log এর যে কোনো সূত্র দিয়ে আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে। ধরেন log এর এই সূত্রটা দিল, এই যে এইটা দিল, এটা দিয়ে বললো যে এটার ভ্যালু যে 1 হয়, মনে আছে এটার ভ্যালু 1 হয়, তাই না? এটার ভ্যালু যে 1 হয় তার লজিক কি বা তার শর্ত কি, বা এটার ভ্যালু যে 0 হয় তার শর্ত কি। বা বলতে পারে যে আপনার এই সূত্রটা দিয়েও বলতে পারে যে এই সূত্রটা, সরি এটা তো না, এই যে এটা দিয়ে বলতে পারে যে এইটা সমান এইটা যে হবে তার শর্ত কি। মানে log এর যে কোনো সূত্র দিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে শর্ত কি। তাহলে সেই শর্তে আমরা যেটা লিখবো সেটা আমি একদম শুরুতেই লিখে দিছি। দেখেন লগারিদমের একদম শুরুতে এটা লেখা আছে যে log এর যে কোনো সূত্রের শর্ত হচ্ছে এইটা, বেস গ্রেটার দ্যান 0 হবে আর বেস 1 এর সমান হতে পারবে না। এটা একটু মুখস্থ করে ফেলবেন। বেস হচ্ছে 0 এর চেয়ে বড় হবে, 0 এর চেয়ে বড় হলেও 1 এর সমান হতে পারবে না। মানে 1 তো 0 এর চেয়ে বড় একটা সংখ্যা, কিন্তু 1 এর সমান হতে পারবে না, অন্য যে কোনো সংখ্যা হতে পারে। সো 0 এর চেয়ে বড় এবং 1 এর সমান না। যেমন ধরেন এখানে a 0 এর চেয়ে বড় এবং 0 এর সমান না। অন্যান্য অপশনে অন্যরকম কিছু ছিল, আপনারা একটু দেখে নেবেন এটা বই থেকে। 40তম log এর যে কোনো সূত্র দিয়ে জিজ্ঞেস করলে আপনি সর্বদাই এই শর্তটা ঠিক দিবেন। এবার সেটে আমরা চলে যাই। আচ্ছা, সেটের সাথে আমরা মোটামুটি অলরেডি পরিচিত হয়েছি যখন সম্ভাব্যতার অঙ্ক করতেছিলাম। তো এখন মোটামুটি সেটের বিষয়ে একটু ডিটেলসে করবো। দেখেন সেটের 2 রকম প্রকাশভঙ্গি আছে। সেট জিনিসটা কি এটা তো আমরা সবাই বুঝতে পারছি। যেমন একই রকম কিছু জিনিসের বা যে জিনিসগুলো একই রকম শর্ত মেনে চলে তাদের একটা সমষ্টি। যেমন MP3 BCS একাডেমির বা ম্যাট্রিক্স BCS একাডেমির যে BCS এর এক সেট বই, আমরা বলি না যে এক সেট বই, তার মানে কি, মানে BCS এর আন্ডারে যে বইগুলো সেগুলোর সেট। আচ্ছা, কিংবা ধরেন বলতে পারি যে আমরা রেসিডেন্সির এক সেট বই, তাই না? তার মানে এই শর্তটার উপর ডিপেন্ড করে একটা এক সেট জিনিসকে সংজ্ঞায়িত করাটাই হচ্ছে আসলে সেটের কনসেপ্ট। তো আমরা এখানে কিছু উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন একটা সেটের ভিতরে বলা হচ্ছে যে এই সেটের উপাদানগুলো এমন যে x is a person in the class। মনে করেন আমাদের ক্লাসের লোকজনের নামের কথা বলছে, অর্থাৎ s এমন একটা সেট যে তার ভিতরে কি থাকবে,
এ পারসন, এক্স ইজ এ পারসন ইন দ্য ক্লাস, এরকম সকল এক্স থাকবে, এস এর ভিতরে এক্স থাকবে এবং এক্স হচ্ছে এমন জিনিস যে তারা এই ক্লাসের যে কোনো একজন লোক হতে পারবে। তার মানে কি এই সেটের সদস্যগুলো হবে এই ক্লাসের স্টুডেন্টদের নাম। তাহলে সেজন্য আমি এই ক্লাসে মনে করেন যে আমাদের সামনে 4 জন স্টুডেন্ট আছে, তাদের নাম রহিম, করিম, যদু, মধু মনে করেন, এটা ক্লাসিক সেই নামগুলা। তাই এই যে আকারে আমি লিখলাম, এই সেট যা বোঝাচ্ছে এই সেট কিন্তু তাই বোঝাচ্ছে, একই জিনিস, কিন্তু এইটাতে একভাবে আমি লিখছি, এটাতে আরেকভাবে লিখছি। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে মাঝখানে যে চিহ্নটা দেখতেছেন কোলনের মতো দেখাচ্ছে, এইটা আরেকভাবে লেখা যায় হচ্ছে এইটা, মানে একটা টান দেওয়া যায়, x such that, এটাকে বলা হয় such that, বা যেন, বাংলায় যেন, ঠিক আছে? অথবা এটা দিয়ে লেখা যায়, দুইটা চিহ্নেরই মানে একই, x such that x is a অমুক তমুক। এটা সেটের একরকম প্রকাশভঙ্গি, এটা সেটের একরকম প্রকাশভঙ্গি, এটা আরেক রকম প্রকাশভঙ্গি। এটা হচ্ছে, এইটাকে বলা হয় হচ্ছে সেট গঠন পদ্ধতি। দেখেন নিচে লেখা আছে সেট গঠন পদ্ধতি, এটা সেট লেখার পদ্ধতিটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর নিচে যে পদ্ধতিতে সেট লেখা হয়েছে সেটাকে বলা হয় তালিকা পদ্ধতি। তো মোটামুটি এই দুই পদ্ধতিতে সেট লেখা হয়। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেটের অঙ্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা জানি সেটের অঙ্ক থেকে কিন্তু প্রতি বছরই একটা করে কোশ্চেন আসে, তো এটা খুব ইম্পর্টেন্ট টপিক। আর সেই কোশ্চেনের মধ্যে গত 3 বিসিএস এ 38 বাদে 37, 38, 40 3 বিসিএস এ এই তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি, এই দুইটার যে রূপান্তর, সেখান থেকে কোশ্চেন আসছে। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? আসেন আমরা যে একটা ম্যাথ দেখি, এটা হচ্ছে ক্যাটাগরি এ। এই ক্যাটাগরির প্রথম ম্যাথটা আমরা দেখব, x a সমান x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আচ্ছা, আমরা বোর্ডে না দেখে এখানেই দেখতে থাকি, সমস্যা নেই। x such that x হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার স্মলার দ্যান 25। একটু চিন্তা করেন, x এই সেটটা, a সেটটা কোন সদস্য দিয়ে ভর্তি হবে? x দিয়ে ভর্তি হবে। সেই x কারা? সেই পরিচয়টা দেওয়া হচ্ছে, x হচ্ছে তারা যারা ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ পূর্ণ সংখ্যা। আমরা জানি পজিটিভ পূর্ণ সংখ্যা কিন্তু শুরু হয় 1 থেকে, পূর্ণ সংখ্যা শুরু হয় 0 থেকে, কিন্তু পজিটিভ যদি বলেন তাহলে 1 থেকে, কারণ 0 কিন্তু পজিটিভও না নেগেটিভও না, ঠিক আছে? 0 কে কিন্তু পজিটিভও বলতে পারবো না, নেগেটিভও বলতে পারবো। আচ্ছা, তাহলে পজিটিভ বা নেগেটিভ বললেই আপনার 0 বা, তাহলে শুরু হবে 1 থেকে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার, অর্থাৎ সংখ্যাটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একই সাথে তাকে স্কয়ার করলে যেন 25 এর থেকে কি হয়? ছোট হয়। তাহলে তাই যদি হয়, আপনি কি চিন্তা করে দেখেন তো, 1 দিয়ে যদি আমি শুরু করি, যেহেতু 1 সবচেয়ে ছোট, তাহলে 1 এর স্কয়ার করলে হয় 1, সেটা কি 25 এর থেকে ছোট? হ্যাঁ, ছোট। তার মানে 1 একটা সদস্য হয়। এবার দেখেন 2 হয় কিনা। 2 হচ্ছে 2 স্কয়ার করলে 4 হয়, 4ও 25 এর থেকে ছোট, তাহলে 4ও হবে। আপনি দেখেন, সরি 4 বলতেছি, 2 হবে, তাই না? কারণ 2 নিয়ে কাজ করতেছেন। x ইকুয়ালস টু যদি আমি 3 চিন্তা করি, তাহলে দেখেন তো 3 স্কয়ার 25 এর থেকে ছোট, তাই না? 9 হবে, তার মানে 3। একইভাবে 4ও হবে, দেখেন 4। 5 কি হবে? 5 স্কয়ার 25 এর থেকে ছোট কি? না, 25 এর সমান, তার মানে 5 হবে না, 5 আমরা লিখতে পারবো না। তো শুধুমাত্র 1 2 3 4 এই চারটা হবে আমার প্রথম স্টেজের সদস্য, 1 2 3 4। এটা 37তম বিসিএস এ এই কোশ্চেনটা ছিল। এখন দেখেন, এখানে যদি x স্কয়ার স্মলার দ্যান 25 না বলে স্মলার ইকুয়ালস 25 বলতো, তাহলে কি চেঞ্জ হতো একটু বলেন তো? সবকিছু ঠিকঠাক থাকতো, শুধু একটা চেঞ্জ হতো, সেটা হচ্ছে 25 এর সাথে সমান হলেও কাজ করতো, অর্থাৎ 5 এটা এখানে ইনক্লুড হতো, তাই না? এই 5টা তখন কাজ করতো, 5ও থাকতো। এনিওয়ে, আমরা আপাতত পেলাম 1 2 3 4 এগুলো একটু লিখে রাখি, a সমান 1 2 3 4, কারণ কিছুক্ষণ পরে আমরা এই ভ্যালুগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, বি নাম্বার দেখেন, বি সেটটা হলো কিসের সেট? x এর সেট। x কারা? x হচ্ছে সেই সব সংখ্যা যারা মৌলিক সংখ্যা এবং যাদেরকে স্কয়ার করলে 49 এর থেকে ছোট হয়। তাহলে দেখেন, মৌলিক সংখ্যা শুরুই তো হয় 2 দিয়ে, 2 এর স্কয়ার 49 এর থেকে ছোট, 3 তারও স্কয়ার ছোট, 4 তো হয় না, 5 মৌলিক সংখ্যা, তার স্কয়ার দিয়ে 49 থেকে ছোট, হ্যাঁ 5 5 25 ছোট।
6 7 7 কিন্তু হবে না, এখানে এসে আমরা থমকাচ্ছি কারণ 7 7টা 49, সেটা 49 এর থেকে ছোট না, সেটা 49 সমান হয়ে গেছে। সো এই পর্যন্ত থাকবে, তাই না? বি সি কি হবে? x such that x মৌলিক সংখ্যা এবং x স্কয়ার ইকুয়ালস টু 25। দেখেন এখানে বলতেছে যে মৌলিক সংখ্যা এবং x স্কয়ারের ভ্যালু 25 এর সমান। এরকম সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে 25। x স্কয়ার সমান 25 মানে হচ্ছে কি x সমান 5, তাই না? প্লাস মাইনাস 5 যদি ভাবেন, মাইনাস তো হবে না। কেন হবে না? কারণ মৌলিক সংখ্যা বলছে, মৌলিক সংখ্যা কখনো নেগেটিভ হয় না, সবসময় পজিটিভ হয়। তার মানে শুধুমাত্র 5 এর ব্যাপারটা এখানে থাকে। সি ওকে। ডি নাম্বার হচ্ছে x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার ইকুয়ালস টু -9। x স্কয়ার ইকুয়ালস টু -9, তাহলে x ইকুয়ালস টু দাঁড়াবে √9। এটা কি সম্ভব? এটা সম্ভব না, এটা অবাস্তব, তাই না? নেগেটিভের কখনো রুট হয় না। তার মানে এখান থেকে আমি কোনো সলিউশন পাচ্ছি না, ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি পাচ্ছি না। দেখেন একবার বলতেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আবার বলতেছে এরকম একটা নেগেটিভ এর রুট, তাহলে তো আমরা এটা পাবো না। তার মানে এই সেটটা আসলে আমাদের কোনো সদস্য নাই। সেটা যদি কোনো সদস্য না থাকে তাহলে এটাকে শুধু এইটুকুই রেখে দেওয়া হয়, এর ভিতরে কিছু লেখা হয় না। অথবা আরেকভাবে প্রকাশ করা যায় এইটার চিহ্ন দিয়ে। এই চিহ্নের নাম হচ্ছে বলা হয় অরি, ঠিক আছে? এই চিহ্নের নাম হচ্ছে ওরি বা অরি বলা যায়, ওরি বলা হয় সাধারণত। ওকে, দুশ্চিন্তাগ্রস্ত সেট, ওরি। এনিওয়ে ডি ই নাম্বার দেখেন, ই নাম্বার সেটটা হলো x such that r এবং x 3 দ্বারা বিভাজ্য। x belongs to r, r মানে হলো বাস্তব সংখ্যার সেট। এটা আমরা জানছি হচ্ছে প্রথম ম্যাথ 1 লেকচারে আমরা এটা শিখছি যে r বলতে রিয়েল নাম্বারের সেট বোঝানো হয়। তাহলে x হচ্ছে সেই সকল সংখ্যা যারা বাস্তব সংখ্যা হবে এবং 3 দিয়ে বিভাজ্য হবে। আপনি দেখেন 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কিন্তু শেষ নাই, তাই না? 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কি হতে পারে বলেন তো? 3 হতে পারে, -3 হতে পারে, +6 হতে পারে, -6 হতে পারে, ইভেন 0 হতে পারে। 0কেও 3 দিয়ে ভাগ করা যায়, তাই না? 0টাকে 3 দিয়ে ভাগ করতে পারবে, 3 0 0, এই দেখেন 0কে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 0 দিয়ে 3 কে ভাগ করা যায় না। ব্যাপারটা যেটা বলতেছি, উপরে 0 নিচে 3 এটা করা যাবে, কিন্তু উপরে 3 নিচে 0 এটা করা যায় না। এটাকে আমরা কি বলি? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, তাই না? তাহলে 0কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 0 3 দিয়ে বিভাজ্য। এখানে কি বলছে? x 3 দিয়ে বিভাজ্য এমন সংখ্যা লিখতে হবে। আর ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা বলেনি কিন্তু। ধনাত্মক পূর্ণ সংখ্যা বললে কি আমি 0 লিখতে পারতাম? পারতাম না, কারণ এটা ধনাত্মকও নয় ঋণাত্মকও না। সুতরাং কেন লিখতে পারলাম 0? কারণ এখানে বাস্তব সংখ্যার কথা বলছে। বাস্তব সংখ্যার মধ্যে সকল সংখ্যা আছে, ধনাত্মক ঋণাত্মক সবাই। সুতরাং আমার 3 এর গুণিতকগুলো বা 3 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা হচ্ছে 0, +-3, +-6, +-9, এবং চলতেই থাকবে। এটার কোনো শেষ নাই, তাই না? এর কোনো শেষ নাই। যেহেতু শেষ নাই, সুতরাং ই সেটটা একটা কি সেট হবে? ই সেটটা একটা অসীম সেট হবে, ডট 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 হবে, তাই না? অসীম সেট। এই সেটটাকে আমরা বলবো অসীম সেট। আর বাকি যত এই যে উপরে যে কয়টা সেট পাইলাম আমরা এ বি সি ডি, এই 4টা সেট হচ্ছে আমার কি সেট বলেন তো? এটা হচ্ছে সসীম সেট, অর্থাৎ এটা সীমানা আছে, এর সীমানা নাই। আচ্ছা, আর এই ডি নাম্বার সেটের উপাদান কয়টা? ডি নাম্বার সেটের উপাদান কিন্তু নাই, এটার উপাদান সংখ্যা হচ্ছে 0, ঠিক আছে? দেখেন প্রথম সেটের উপাদান সংখ্যা হচ্ছে, প্রথম সেটের উপাদান সংখ্যা আমি যদি লিখি নাম্বার অফ এ, এটা দিয়ে উপাদান সংখ্যা বোঝানো হয়। নাম্বার অফ এ এর উপাদান সংখ্যা হচ্ছে 4, নাম্বার অফ বি এখানে উপাদান হচ্ছে 3, নাম্বার অফ সি এখানে উপাদান হচ্ছে 1টা, নাম্বার অফ ডি এটার উপাদান সংখ্যা 0 কারণ কেউ নেই, নাম্বার অফ ই এটার উপাদান সংখ্যা কত বলেন তো? এটার উপাদান সংখ্যা অসীম, তাই না? এই মোটামুটি আমরা ক্যাটাগরি এ। ক্যাটাগরি বি হচ্ছে সেটের ডিফারেন্ট অপারেশনস, ঠিক আছে? উপাদান সংখ্যা, আর এটা হচ্ছে আমার ইনফিনিটি। ওকে, এবার দেখেন আমরা ক্যাটাগরি বি তে চলে যাব। ক্যাটাগরি বি তে আমরা ক্যালকুলেশন করব, এই যে ইউনিয়ন করব, ইন্টারসেকশন করব। আমরা আসলে এই দুটা এখন আর করব না, কারণ এটা অলরেডি করে ফেলছি আমরা। যখন সম্ভাবনা করছিলাম তখন ইউনিয়ন ইন্টারসেকশন কিভাবে করতে হয় আমরা দেখছি, সুতরাং এটা আমরা আর করতে যাচ্ছি না। মাইনাসটা একটু করতে হবে। দেখেন দুইটা সেটের ভিতরে যে অপারেশনগুলো হয়, ডিফারেন্ট অপারেশনস অন সেটস, তার মধ্যে প্রথমটা হচ্ছে ইউনিয়ন,
তারপরে ইন্টারসেকশন, তারপরে বাদ বা বিয়োগ বা মাইনাস, তারপরে কমপ্লিমেন্ট বা পূরক। এই চারটাই মূল অপারেশন, ঠিক আছে? মোটামুটি এই চারটা থেকেই আমাদেরকে হাই স্কুল বা কলেজে পড়ানো হয়েছে, বাইরে আর কিছু পড়ানো হয়নি। আরো বেশ কিছু অপারেশন আছে কিন্তু আমাদেরকে পড়ানো হয়নি, সুতরাং এগুলোর মধ্যেই চলে আসবে কোশ্চেন। তাহলে বি নাম্বার ক্যাটাগরি বি তে আমরা যদি এই ম্যাথটা করি, যে এই মাইনাসের ম্যাথটা যদি করি, ধরেন কি বলছে, এ থেকে বি কে বাদ দিতে হবে। এ থেকে বি কে বাদ দেওয়ার মানে কি? দেখেন এখানে কিছু লেখা আছে, একটা কথা লেখা আছে, হচ্ছে এ এর ভিতর থেকে বি এর সবগুলো বাদ দিই। আচ্ছা, আমরা এ একটু লিখে ফেলি। এই এ নিয়েই আমরা ম্যাথটা করব। দেখেন এই এ তে কি কি আছে, 1 2 3 4। তাহলে মাইনাস বি তে কি কি আছে, বি তে আছে হচ্ছে 2 3 আর 5। a মাইনাস b এর অর্থ হচ্ছে a এর ভিতর থেকে b এর সবগুলো বাদ। তাহলে দেখেন b তে কি কি আছে, 2 3 5। এগুলো একটু এখান থেকে বাদ দেওয়ার চেষ্টা করেন তো। 2 বাদ দেওয়া যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 2 বাদ। 3 বাদ দেওয়া যাবে, যাবে। 5 কি বাদ দেওয়া যাবে, যাবে না, কারণ এর ভিতরে 5 নাই। তাহলে যেটা বাদ যাওয়া যাবে সেটাকে বাদ দিবেন, আর যেটা বাদ দেওয়ার মতো উপাদান নাই সেটা বাদ দেওয়া যাবে না। সুতরাং আমি b এর যা যা ছিল সেই সব কিছুই আমি বাদ দেওয়ার চেষ্টা করছি। যেগুলো দেওয়া গেছে দিচ্ছি, যেগুলো দেওয়া যায় নাই সেগুলো আমরা কিছু করি নাই। তাহলে থাকলো কি 1 আর 4। আমি কি বুঝাতে পারছি? a মাইনাস b কি করতে হবে, a মাইনাস b যেটা করতে হবে, যে যেইটা বিয়োগ করব সেইটার উপাদানগুলো ধরে ধরে আমি চেক করব a এর ভিতরে সেসব আছে কিনা। যদি থাকে সেগুলো বাদ যাবে, আর অবশিষ্টগুলো থেকে যাবে, সেটাই হবে আনসার। আমরা আরেকটা করি, b মাইনাস a, এটা করি, এটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। b থেকে যদি a বিয়োগ করি, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, 2 3 4 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 1 2 3 4। ও সরি, এখানে 4 না, এখানে 5 না, 2 3 5 2 3 5, এটা হচ্ছে b আর এটা হচ্ছে 1 2 3 4। ওকে, দেখেন ছোট একটা সেট, তিনটা সংখ্যা, এটা কিন্তু চারটা সংখ্যা, এখান থেকে এটা বিয়োগ করতেছি। এই বিয়োগ কিন্তু সংখ্যা বিয়োগ না, 2 থেকে 1 বিয়োগ এরকম না, তাই না? বুঝতেই পারছেন আপনারা, এতে উপাদানগুলো বিয়োগ হবে আর কি। তাহলে আমরা আবার একটু আগের মতো করি। দেখেন তো, যেটা বিয়োগ করতেছি তার ভিতরের প্রথম উপাদানটা কত, 1। সেটা কি এখানে আছে? নাই, তাহলে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। 2 এটা কি আছে? হ্যাঁ আছে, তাহলে এটা বাদ। 3 এটা আছে, আছে, বাদ। 4 নাই, 4 এখানে নাই, তাহলে বাদ দেওয়ার কোনো দরকার নাই। পড়ে থাকলো কি, 5, তাহলে 5ই হচ্ছে আমার आंसर। আই হোপ এটা বুঝে গেছে। ওকে, এবার একটা বিশেষ ধরনের বাদ আছে, সেই বাদটা হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে বাদ বা সার্বিক সেট। সার্বিক সেট কি জিনিস? সার্বিক সেট হচ্ছে আপনার এমন একটা সেট, যে কোনো আলোচনার মাদার সেটকে বলা হয় সার্বিক সেট। মনে করেন আপনি একটা ক্লাসে আছেন, এই ক্লাসের কোন কোন স্টুডেন্ট মনে করেন ঘুমাচ্ছে তাদের সেট চিন্তা করলেন। কারা কারা চশমা পরে আছে তাদের কি চিন্তা করলেন, ধরেন এরা হচ্ছে চশমা পরে আছে। আপনি চিন্তা করলেন কারা কারা মনোযোগ দিয়ে ক্লাস শুনছে তাদের কথা চিন্তা করেন, কারা কারা হাফ মনোযোগ দিয়ে শুনছে তাদের কথা চিন্তা করেন। এরকম অসংখ্য অসংখ্য জিনিস চিন্তা করছেন, কিন্তু আলটিমেটলি চিন্তাটা করছেন কার মধ্যে? ক্লাসের মধ্যে না। যেহেতু চিন্তাটা ক্লাসের মধ্যে করছেন, অর্থাৎ আপনার যে মাদার সেটটা আপনার ফিক্সড, সেটা হচ্ছে টোটাল ক্লাসের স্টুডেন্ট। তো এই যে টোটাল ক্লাস, এই টোটাল ক্লাসটাকে তখন বলা হবে আমার আলোচনার মাদার সেট। আর মাদার সেটের আরেক নাম হচ্ছে সার্বিক সেট। আচ্ছা, আমি যদি এইভাবে কথা বলি, যেমন ধরেন বাংলাদেশের সেই সব জেলার সেট, যেই সব জেলার নামের বানানে বি আছে, বা আমি যদি বলি বাংলাদেশের সেই সব জেলা যেখানে যেখানে পাহাড় আছে, ঠিক আছে? বাংলাদেশের সেই সব জেলা যেসব জেলায় আপনার মনে করেন আদিবাসীরা বাস করে, এইরকম যদি আমি আলোচনা করি, তার মানে আমি আলোচনাটা সীমাবদ্ধ রাখছি কোথায়? বাংলাদেশের মধ্যে। সেক্ষেত্রে আমার সার্বিক সেটটা হবে বা ইউনিভার্সাল সেট হবে বাংলাদেশ, তাই না? বাংলাদেশ সবগুলো জেলা। ওকে, এই হচ্ছে সার্বিক সেটের কনসেপ্ট। তো সার্বিক সেট থেকে যখন আমি মনে করেন যে এই আয়তক্ষেত্র দিয়ে একটা সার্বিক সেট বোঝানো হয়, ঠিক আছে? আমরা যখন কিছুক্ষণ পরে ভেন চিত্রের আইডিয়াতে যাব, তখন দেখবো সার্বিক সেট বোঝানোর জন্য এরকম একটা আয়তক্ষেত্রকে ব্যবহার করা হয়। তো মনে করেন যে এইটা হচ্ছে আমার এ সেট, আর এই পুরো আয়তক্ষেত্র হচ্ছে আমার সার্বিক সেট।
যদি এটা এ হয় আর পুরো আয়তক্ষেত্র যদি সার্বিক সেট হয়, তাহলে আমি যদি বলি যে এ প্রাইম এটা সমান কত, এ এর পূরক বা কমপ্লিমেন্ট। এই দেখেন 4 নাম্বার ক্যালকুলেশন, 4 নাম্বার আমি কি বলছিলাম, কমপ্লিমেন্ট বা পূরক। এই পূরক হচ্ছে প্রাইম। এই এ প্রাইম বলতে কি বোঝায় জানেন? এ প্রাইম বলতে বোঝায় পুরো সার্বিক সেট থেকে এ মাইনাস। একটু ছবিতে দেখেন তো, এটা যদি পুরা আলোচনাধীন অংশ হয় এবং তার ভিতরে যদি আমি এইটা ধরে নিই, তাহলে পুরাটা থেকে যদি এ বাদ দিই, তাহলে কোন অংশটা থাকতেছে? এই যে দাগ দেওয়া অংশটা থাকতেছে না, এইটাই হবে আমার এ প্রাইম। এই অংশটুকু হবে এ। তাহলে এ প্রাইম সমান কি দাঁড়াচ্ছে? তাহলে পুরা ইউ থেকে এ বাদ। আশা করি এটা বোঝা গেছে। এখন এটা দিয়ে একটা ম্যাথ করলে আরো ভালো বোঝা যাবে। দেখেন আমরা এইখানে একটা एग्जांपल দিছি যে ইউ সমান মনে করেন যে 1 2 3 4 5 6, হ্যাঁ, আর এ সমান দেওয়া আছে হচ্ছে মনে করেন যে 1 2 3 4, এই যে আমাদের আগের ম্যাথের 1 2 3 4 মনে করেন। সেক্ষেত্রে এ প্রাইম সমান কি হবে? এ প্রাইম সমান হবে ফর্মুলা থেকে ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ, ইউ থেকে এ বাদ। এ বাদ মানে কি 1 2 3 আর 4 বাদ, 1 2 3 4 বাদ থাকে কত? 5 আর 6। তাহলে এই প্রাইমের ক্যালকুলেশন বা কমপ্লিমেন্টের ক্যালকুলেশন কি রকম সেটা মনে হয় বোঝা যাচ্ছে। ওকে, ক্যাটাগরি সি। সি ক্যাটাগরিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম প্রথম ক্যাটাগরির মতোই। এইটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, ক্যাটাগরি এ। হ্যাঁ, বি এর থেকে সি ইম্পর্টেন্ট। সিটা দেখেন, সিটা রিসেন্টলি খুবই আসতেছে। এটা হচ্ছে পাওয়ার সেটের কনসেপ্ট। আমরা এখান থেকে একটু শুরু করব। একটা সেট দেওয়া থাকলে তার কতগুলো সাবসেট হতে পারে। ধরেন একটা সেট আপনাকে দেওয়া আছে 1 2 3 4, ঠিক আছে? এই যে সেট, এই সেটের কতগুলো সাবসেট হতে পারে এটা যদি কোশ্চেন করে, আমরা একটা ছোট সেট কি হতে পারে, ধরেন 1 আর 2, এটার সাবসেট কি কি হতে পারে দেখি আমরা। এটার সাবসেটের কনসেপ্ট আগে আমাদের ক্লিয়ার হতে হবে। সাবসেটের কনসেপ্ট হচ্ছে একটা সেটের ভিতরে যত রকম ছোট ছোট সেট সম্ভব তাদের সবাইকেই বলা হয় সাবসেট। এখন মনে করেন যে এইটা হচ্ছে পুরা বাংলাদেশ। এখন পুরা বাংলাদেশের ভিতরে আমি যদি বলি যে কোন কোন জেলায় গ্যাস পাওয়া গেছে, গ্যাসের খনি পাওয়া গেছে, তাহলে পুরা বাংলাদেশের কিছু কিছু জেলা আমরা পাবো। মনে করেন যে এই জেলাগুলো আমরা পাই। তাহলে এইটা দেখেন তো পুরাপুরি বাংলাদেশের ভিতরে অবস্থিত না? ভিতরে অবস্থিত। তাহলে এইটাকে আমরা বলবো বাংলাদেশের একটা সাবসেট। এই গ্যাসের যে সেট, এই গ্যাসের সেটটা পুরা বাংলাদেশ বি এর একটা সাবসেট। এই সাবসেটের চিহ্ন হচ্ছে এইটা, জি সাবসেট অফ বি, অর্থাৎ গ্যাস পাওয়া জেলাগুলোর সেট বাংলাদেশের একটা সাবসেট। এটা হচ্ছে সাবসেটের চিহ্ন। সাবসেটের হা করা যে মুখটা, হা করা মুখটা থাকবে বড় সেটের দিকে, ঠিক আছে? বাংলাদেশের দিকে বড় হা করা আছে, আর এই পাশটা থাকবে জি এর দিকে। আচ্ছা, তো এইরকম করে আমরা হচ্ছে গিয়ে সাবসেট ক্যালকুলেশন করবো। এখন মজার ব্যাপার হচ্ছে এই সেটে যদি কোনো একটা সেট যদি ফাঁকা সেট হয়, এই ফাঁকা সেট কিন্তু যে কোনো সেটের একটা সাবসেট। ফাঁকা সেট, এটা মনে রাখতে হবে, ফাঁকা সেট যে কোনো সেটের একটা সাবসেট। এটা আমরা এইখানে এই যে মনে রাখবেন অংশে এইগুলা লিস্ট করে দিচ্ছি যে অরি বা ফাঁকা সেট সকল সেটের একটা উপসেট। উপসেট মানে সাবসেট, ইংরেজি শব্দটা হচ্ছে সাবসেট, বাংলা হচ্ছে উপসেট। এনিওয়ে, তাহলে দেখেন ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের একটা উপসেট। আর আরেকটা মজার বিষয় হচ্ছে একটা সেট নিজেই, মনে করেন এই সেটটা হচ্ছে বাংলাদেশ নিজেই, বাংলাদেশ নিজেই তার নিজের একটা উপসেট, ঠিক আছে? বাংলাদেশ নিজেই নিজের উপসেট। প্রত্যেকটা সেট তার নিজেই নিজের উপসেট, সেটাও এই মনে রাখবেন অংশে আমি লিখে দিচ্ছি। দেখেন অরি বা ফাঁকা সেট সকল সেটের একটা উপসেট, আর প্রত্যেকটা সেট সে নিজের একটা উপসেট। আসলে এই কনসেপ্টগুলো আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। এই ম্যাথের দিকে তাকান, আমার এই সেটটা উপাদান কয়টা?
1 আর 2 দুইটা, এটার সাবসেট সকল রকম সাবসেট বের করতে চাই, অর্থাৎ এই কোশ্চেনের অ্যানসার বের করতে চাই। একটা সেট দেওয়া থাকলে তার কতগুলো সাবসেট হতে পারে। 1 আর 2 এই সেটের সাবসেট হবে হচ্ছে, প্রথমেই আমরা জানি যে যে কোনো সেটের একটা সাবসেট হচ্ছে অরি। আরেকটা কথা কি জানি, যে যে কোনো সেটের একটা সাবসেট হচ্ছে সে নিজেই। তাহলে এই দুইটা তো আরামসে দেখা গেল। এরপরে আসে এক উপাদান বিশিষ্ট সাবসেট কি হবে, শুধু এক উপাদান বিশিষ্ট আরেকটা সাবসেট হবে শুধু 2। এই চারটা হচ্ছে আসলে এই সেটের সাবসেট। যেমন এখানে একটা উদাহরণ আমরা দিছি এ আর বি দিয়ে। এই সেটের উপাদান আছে দুইটা এ আর বি, এটার সাবসেট কি কি, অরি, এ, বি, এ। অর্থাৎ এই সেটের আন্ডারে যে ছোট ছোট সাবসেট গুলো আছে, এই সাবসেট গুলোর সংখ্যা কয়টা হলো দেখেন তো, 4টা। আবার এখানে আমরা যখন 1 2 নিয়ে কাজ করছিলাম তখনও সাবসেট কয়টা হয়েছিল, 4টা। ঠিক আছে, সাবসেটের সংখ্যা সবসময় একটা ফর্মুলা দিয়ে বের করা যায়। সেই ফর্মুলাটা হচ্ছে এই নিচে লেখা আছে, দেখেন। সাবসেট কিভাবে বের করতে হয় সেটা তো আমরা দেখলাম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে সাবসেট বের করো, এটা না। কি আসে, সাবসেটের সংখ্যা আসে। সো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা এই ফর্মুলাটা মনে রাখি। ফর্মুলাটা কি বলতেছে দেখেন, ওটা খুব ইজি, যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। মনে থাকবে, উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। যেমন দেখেন এখানে উপাদানের সংখ্যা 2, তাহলে তার উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 2, মানে 4টা। দেখেন 4টা মিলে গেছে কিন্তু। আবার আপনি যদি 3টা নিয়ে করেন 1 2 3 তাহলেও 8টা হবে। ঠিক আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন। এরকম 3টা উপাদান নিলেন, ধরেন 2, একটা ই আর একটা হচ্ছে মনে করেন বাংলা ক, এটাও একটা মানে সেট হতে পারে। এই সেটের যদি বলা হয় যে উপসেট কি কি আছে, তাহলে প্রথমেই হচ্ছে অরি আছে, আর শেষে একটা কি থাকে বলেন তো, এ নিজেই তার সাবসেট হয়, তাই না? তাহলে আমরা এই জায়গায় এটা লিখি, ধরেন 2 ই আর ক। আর এর অন্যান্য সাবসেট কি হবে, শুধু 2, তাই না? শুধু ই ডট 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 ডট, তারপরে দুইটা করে লিখি, তাহলে 2 ই, আরেকটা হবে 2 ক। এরকম করে যদি আমি লিখতেই থাকি তাহলে টোটাল কয়টা পাবো সেটা আমার লিখে বের করার কোনো প্রয়োজন নাই। সেটা শর্টকাট আছে, শর্টকাটটা কি, 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে উপাদান সংখ্যা সেটা হচ্ছে n, কয়টা উপাদান, কয়টা, 3টা, তাহলে n = 3। তাহলে টোটাল সাবসেট আছে 2 টু দি পাওয়ার 3, মানে 8টা। ওকে, তাহলে উপাদান সংখ্যা যদি 4 হয় তাহলে সাবসেট কয়টা, সম্ভাব্য সকল সাবসেট কয়টা, 2 টু দি পাওয়ার 4, মানে 16টা, তাই না? উপাদান সংখ্যা যদি 7 হয় 2 টু দি পাওয়ার 7, 8 হলে 2 টু দি পাওয়ার 8। ইটস ইজি, তাই না? ওকে, এখন আরেকটা কথা হচ্ছে, একটা সেট একটু আগে যেটা লিখছিলাম এ আর বি, এর সকল সাবসেট দেখেন এখানে স্লাইডে দেখা যাচ্ছে। এ সেটের সকল সাবসেট, যেমন অরি, এ, বি আর এ বি, এই যে 4টা সাবসেট, এই সাবসেটগুলার তো একটা সেট বানানো যেতে পারে, মানে সাবসেটগুলা নিয়ে একটা সেট বানানো যেতে পারে, তাই না? যেই সেটটা হচ্ছে সাবসেটের সেট। তো এইরকম কোনো একটা সেটের আন্ডারে যত রকম সাবসেট আছে তাদের যে সেট পাওয়া যায় সেই সেটটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটা হলো পাওয়ার সেট। ঠিক আছে, যেমন এই সেটের পাওয়ার সেট হচ্ছে সকল সাবসেটের সেট। এখন আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আমরা একটু আগে একটা কোশ্চেনের অ্যান্সার খুঁজছিলাম, সেটা হলো কোনো একটা সেটের সাবসেটের সংখ্যা কত। কোনো একটা সেটের উপাদান যদি n হয় তাহলে সাবসেটের সংখ্যা ছিল কত, 2 টু দি পাওয়ার n। এখন একই রকম একটা কোশ্চেন দেখেন এইভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে তার পাওয়ার সেটের সদস্য কয়টা, বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা। কোনো একটা সেটের উপাদান যদি n হয় তাহলে তার সাবসেট হবে 2 টু দি পাওয়ার n। আর সাবসেট যদি 2 টু দি পাওয়ার n হয় তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যাও তো 2 টু দি পাওয়ার n, কারণ পাওয়ার সেটটা তৈরি হচ্ছে কি দিয়ে, সাবসেট দিয়ে। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমার 2 টু দি পাওয়ার n। ওকে, এখন এই জিনিসটা আপনাকে আমি আগেই দেখাইছি, তবে লাস্টের লাইনটা একটু দেখেন, যে অরি সেটের উপসেট কিন্তু একটাই, অরি নিজেই, তাই না? এটা ছাড়া আর কোনো উপসেট নাই। সো এটাও কিন্তু ফর্মুলাকে ফলো করতেছে, উপাদান সংখ্যা 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, একটা।
তাহলে আমি যদি বলি অরি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা? একই কথা, তাই না? আর অরি সেটের পাওয়ার সেট যদি লিখতে বলে যে পাওয়ার সেট অফ অরি, এটা সমান কত হবে? এটা খুব ইন্টারেস্টিং। এটা হবে হচ্ছে এইটার উপর ভিতরে আবার এইটা, ঠিক আছে? এটা হবে হচ্ছে অরি সেটের পাওয়ার সেট, বা এইভাবেও লেখা যায় অরি সেট তার বাইরে এরকম। এটা হচ্ছে কি অরি সেটের পাওয়ার সেট। হ্যাঁ, এটা একটু খাতায় লিখে নেন। ওকে, ডি মর্গ্যানস ল। আচ্ছা, এটা খুব একটা দরকারি ল আমাদের না, এটা আমরা স্কিপ করব, এটাও স্কিপ করব। এইটা আসেন রিয়েল লাইফ প্রবলেমস ক্যাটাগরি জি। এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্রটা নিয়ে আপনাদেরকে আগেই পরিচিত করানো হয়েছে। আপনাদের মনে আছে কিনা যে প্রবাবিলিটি করার সময় আমরা এই সূত্রটার সাথে পরিচিত হয়েছিলাম, এবং এই যে সূত্রটা যে ছবির সাথে সংশ্লিষ্ট সেই ছবিটাকে বলা হয় হচ্ছে ভেন চিত্র। এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। তো এই ভেন ডায়াগ্রাম থেকে এই সূত্রটা আসছে। ওকে, তো আমরা মোটামুটি সূত্রটার ব্যাখ্যা দেখে আসছি, তাই না? কেন সূত্রটা এরকম, মানে এন অফ এ ইন্টারসেকশন বি কেন বিয়োগ হয় সেটা আমরা এর আগে আলোচনা করেছি, ওইটাতে গিয়ে আপনারা আরেকবার দেখে আসতে পারেন। আমরা মোটামুটি এই ম্যাথটা করব। আসেন, প্রথম ম্যাথ দেখেন কি বলছে। নাম্বার অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে, নাম্বার অফ এ দেওয়া আছে, নাম্বার অফ বি দেওয়া আছে, নাম্বার অফ এ সমান কত। এটা খুব ইজি জিনিস, কারণ আপনার মোটামুটি কয়টা জিনিস দেওয়া আছে? 3টা জিনিস দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখানে কোশ্চেন একটু ভুল আছে আর কি, নাম্বার অফ এ না, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হবে। এটা একটু কারেকশন করে নেন। স্লাইডে প্রথম কোশ্চেনটা হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত, কারণ এটা তো দেওয়াই ছিল, তাই না? নাম্বার অফ এ তো দেওয়াই আছে। সো দেখেন এই সূত্রের 4টা জিনিসই দেওয়া আছে, এইটা আছে, এটা আছে, এটা বের করতে হবে। তাহলে এটা তো কোনো ব্যাপারই না, তাই না? এটা তো কোনো কনসেপ্টও লাগতেছে না, একদম ইজি। কিন্তু পরের অঙ্ক করতে আমার একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো কনসেপ্ট একটু হালকা ক্লিয়ার করে আসি। দেখেন খুব বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো আমরা। এই ছবিটা একবার আঁকেন, খাতায় একটু আঁকেন, একে বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে মনে করেন যে এই, আচ্ছা একটা কোশ্চেন পড়ে আসি, কোশ্চেন পড়ে তার ভিত্তিতে আমরা করব। ধরেন এই কোশ্চেনটা আমরা পড়ছি, স্কুলের কোনো ক্লাসের 32 জন ছাত্রের 18 জন ফুটবল খেলে, 16 জন ক্রিকেট খেলে এবং 7 জন দুটিই খেলে, কতজন কোনোটি খেলে না? দেখেন স্কুলের কোনো ক্লাসের 32 জন ছাত্র, তার মানে ক্লাসের টোটাল ছাত্র হচ্ছে 32 জন। এই ক্লাসের মধ্যে কয়জন ফুটবল, কয়জন ক্রিকেট, কয়জন কি খেলে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে মাদার সেটটাকে ক্লাসের 32 জন ছাত্র, এটা হচ্ছে মাদার সেট। তার মানে আমরা বলতে পারি এই যে বাইরের যে আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রটা হচ্ছে টোটাল স্টুডেন্টের সেট বোঝাচ্ছে, বা মাদার সেট, যেটাকে আমরা ইউ দিয়ে লিখতে পারি, তাই না? এটা হচ্ছে সকল ছাত্রের সেট, বা এটাকে আমরা এস দিয়েও প্রকাশ করতে পারি, স্টুডেন্টস, টোটাল স্টুডেন্টস আর কি, ঠিক আছে? আমরা আপাতত এস দিয়ে প্রকাশ করলাম। তাহলে এইখানে যারা আছে তাদেরকে আমরা বলবো, আচ্ছা তাদেরকে কিছু বলার দরকার না, এইটুকুই থাকুক। এরপরে দেখেন এর সংখ্যা কয়টা, এই এস এর ভিতরে কয়জন আছে? 32 জন আছে, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে বলতেছে হচ্ছে 18 জন, এই 32 জনের মধ্যে 18 জন কি খেলে? ফুটবল খেলে। মনে করেন এই গোল্লাটার আমরা নাম দিলাম এফ, আর এই গোল্লাটার নাম দিলাম হচ্ছে আমরা সি। এফ বলতে ফুটবল, সি বলতে ক্রিকেট। কিছু ছেলে ফুটবল খেলে, তাহলে এই পুরা গোল্লায় যতজন আছে এরা গোল্লায় গেছে, তাই না? ফুটবল খেলতে গিয়ে গোল্লায় গেছে। তো এই গোল্লায় যাওয়া স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 18 জন। এই পুরা গোল্লাটাতে আছে 18 জন। আপনি ভাইবেন না যে শুধু এইটুকুতে 18 জন, এইখানেও কিন্তু কিছু মানুষ আছে। আচ্ছা, এই 16 জন খেলে ক্রিকেট, তার মানে এই পুরা গোল্লাটাতে আছে 16 জন। এখন মজার ব্যাপার হচ্ছে এই ক্রিকেট আর ফুটবল দুইটাই খেলে এমন পাবলিক কোথায় বলেন তো? এই যে এই কালো অংশটাতে, এই অংশটাতে ক্রিকেট ফুটবল দুইটাই খেলে এমন পাবলিক থাকবে। তো আমরা একটু লেখার চেষ্টা করি। দেখেন 7 জন দুইটাই খেলে, তাই না? দুইটাই খেলে 7 জন, তাহলে আমরা এই ঘরে এখন 7 বসাই দিতে পারি। এটা ইম্পর্টেন্ট। দেখেন সবার আগে আমরা কোন ঘরটা পূরণ করলাম? এই কমন ঘরটা পূরণ করলাম। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এখানে আমি এটা লিখে রাখছি, দেখেন একটু কালার করে। সবার আগে কমন ঘর পূরণ করবেন এই প্রশ্নগুলাতে, রিয়েল লাইফ প্রবলেম যেগুলো, এটা কিন্তু রিয়েল লাইফ
প্রবলেম ওই অর্থে না, তাই না? এটা সূত্র দিয়ে করা যায়। যখন আপনার সূত্র প্রয়োগ করে তথ্য দেওয়া থাকবে তখন আপনি সূত্র দিয়ে করবেন, হ্যাঁ। কিন্তু যখন সূত্র ছাড়া এরকম রিয়েল লাইফ প্রবলেম থাকবে কোনো স্কুলে, কোনো অমুক তমুক জায়গায় ইত্যাদি ইত্যাদি, তখন আপনি কি করবেন? তখন আপনি সম্পূর্ণরূপে ডায়াগ্রাম দিয়ে ম্যাথ করবেন। আর ডায়াগ্রাম দিয়ে যখন ম্যাথ করবেন তখন কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে হবে না। তখন কি করবেন? তখন সবার আগে কমন ঘর পূরণ করবেন। আর আরেকটা কথা হচ্ছে, প্রশ্নে যদি কমন ঘর না দেয়া থাকে তাহলে এক্স ধরে নেবেন। প্রশ্নে ধরেন কমন ঘরের ভ্যালু দেওয়া নাই, তাহলে কি ধরে নেবেন? এক্স ধরে নেবেন। ওকে, দেখেন একটু আরেকবার দেখি। তাহলে পুরা সেট হচ্ছে আয়তক্ষেত্র, এই গোল্লাটা হচ্ছে যারা ফুটবল খেলে তাদের সংখ্যা, এদের সংখ্যা কত দেওয়া আছে? 18 জন, আমরা পাশে লিখে রাখলাম। ক্রিকেট কতজন? 16 জন। আর কমন কতজন? 7 জন। সবার আগে পূরণ করব কোনটা? 7-এর ঘরটা পূরণ করব সবার আগে। এবার দেখেন এই টোটালটা কত বলছে? টোটালটা বলছে 18 জন। তাহলে এইটুকু যদি 7 হয়ে যায়, তাহলে এইটুকু যদি টোটালটা 18 আর এইটুকু যদি 7 হয়ে যায়, তাহলে এটা কত? 11 না? ক্লিয়ার? এটা হচ্ছে 11। আচ্ছা, এবার দেখেন ক্রিকেট খেলে কতজন? 16 জন। এই 16 জন হচ্ছে এই টোটাল গোল্লাটা, তার মধ্যে কমনের মধ্যেই 7 জন, তাহলে এখানে থাকবে 9 জন। এবার আপনি একটু খেয়াল করেন যে আপনার এই যে 4টা এলাকা, এই 4টা এলাকার কোনটা দিয়ে কি বুঝাচ্ছে, এইটা খুব ইম্পর্ট্যান্ট, আপনি একটু খাতায় লিখে নেন। এটা এই ঘরটা দিয়ে বুঝাচ্ছে হলো, এই পোর্শনটা দিয়ে বুঝাচ্ছে হলো যারা শুধু ফুটবল খেলে। কোনটা বলেন তো? এই 11 জন। এই 11 জন কিন্তু শুধুমাত্র একটা খেলা খেলে এবং সেই খেলাটার নাম হচ্ছে ফুটবল। এই 9 জন খেলে হচ্ছে শুধু ক্রিকেট, শুধুই ক্রিকেট। আর এই যে ঘরটা, এই ঘরটায় যে 7 জন আছে, এরা কি? এরা উভয়টি খেলে, তাই না? উভয় খেলা। তাহলে এরা উভয় খেলা খেলে। এরা শুধু ফুটবল, এরা শুধু ক্রিকেট, আর এরা উভয় খেলা খেলে। আর এই যে চারপাশের ফাঁকা জায়গা আছে, এরা কি খেলে? এরা আসলে কোনোটাই খেলে না, এরা পড়াশোনা করে। কেন? কারণ এটা হচ্ছে ফুটবল খেলোয়াড়, এটা ক্রিকেট খেলোয়াড়, এটা কমন। বাইরে যারা আছে এরা ক্লাসের ছাত্র বটে, কিন্তু এরা কোনোটাই খেলে না। তাহলে বাইরের এই এলাকাটাকে আমরা বলবো কোনোটি নয়, তাই না? কোনোটি বা কোনোটিই খেলে না, এরকম। তাহলে এটা শুধু ফুটবল, এটা শুধু ক্রিকেট, এটা হচ্ছে উভয়ই, আর এটা কোনোটিই নয়। তাহলে 4 রকম জায়গায় আমরা বুঝতে পারলাম যে কোনটা কোন জায়গা। এই জায়গা বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন আপনার প্রশ্ন করছে কি? কতজন কোনোটি খেলে না। ইন্টারেস্টিং। আমাকে এই ফাঁকা জায়গায় কতজন আছে সেটা বের করতে বলছে। আপনি খেয়াল করে দেখেন, এখানে আছে 11 জন, এখানে আছে 7 জন। 11 আর সাথে 18, 18 আর 9 কত হয়? 18 আর 9 হয় 25, না সরি, 18 আর 9 হয় হচ্ছে 27। হ্যাঁ, 9 8 70, হ্যাঁ ঠিক আছে। 18 আর 9, 9 আর 8 17, হ্যাঁ 27। 18 আর 9 হচ্ছে 27 জন, বা এভাবে যোগ করতে পারেন। 11 আর 9 20 আর 7 27 হয়ে গেল। ওকে, তাহলে টোটাল আমার এই গোল্লা মানে এই গোল্লাগুলা মিলাই আমার আছে 27 জন। তাহলে এক্সট্রা আরো কয়জন থাকার কথা বলেন তো? 32 জনের মধ্যে 5 জন মিসিং, তাহলে বাইরে আছে কয়জন? এই 5 জন। এই 5 জন হচ্ছে অ্যাকচুয়ালি সেই লোকগুলা যারা কোনোটিই খেলে না। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি না? অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমি কি করলাম আসলে বলেন তো? আমি যেটা করলাম সেটা হচ্ছে, আগে একটা এরকম ডায়াগ্রাম আঁকবো, তারপরে 2টা গোল্লা দিব, একটার নাম এফ দিব আর একটার নাম সি দিব, কারণ এখানে 2টা খেলা, ফুটবল আর ক্রিকেট। এবার প্রথম ঘর যেটা পূরণ করব সেটা হচ্ছে কমন 7। এবার ফুটবল খেলে 18 জন। এবার ধীরে ধীরে অন্যগুলো পূরণ করার চেষ্টা করব। 18 জন যদি ফুটবল খেলে, এর মধ্যে 7 চলে গেছে, থাকে 11। 16 জন যদি ক্রিকেট খেলে, 7 চলে গেছে, থাকে 9। টোটাল আছে 32। তাহলে ফাঁকা জায়গায় বসবে 11 আর 9 20 আর 7 27 আর 5 হলো 32, তাই 5 বসবে। ক্লিয়ার? এরকম করে নিলে আপনি দেখবেন তারপরে সব অ্যান্সার দেওয়া যাবে। যা কোশ্চেনে যা বলছে আপনি যে কোনো না কোনো একটা অ্যান্সার দিতে পারবেনই। আচ্ছা, আমরা আর একটা ম্যাথ একটু করব। দেখেন পরের ম্যাথটা, 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি বাংলা উভয়ই, আর প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?
আচ্ছা, টোটাল লোক 50 জন, ইংরেজি 35, 25 বাংলা ইংরেজি উভয়। এই যে উভয়ই, এই কথাটা আমরা আগে অ্যাপ্লাই করব, মনে আছে? উভয়ই কথাটা অর্থাৎ কমন অংশটাতে আগে বসাবো। তাহলে বাংলা আর ইংরেজি একটু নাম দিয়ে নেই, এটা মনে করেন বাংলা, এটা মনে করেন ইংরেজি। তাহলে উভয়ই কয়জন? 25 জন। তাহলে কমন ঘরে আমরা বসাই দিলাম 25। ইংরেজি কয়জন? 35 জন। ইংরেজি যদি 35 হয় তাহলে অলরেডি 25 গেছে, এটা না সরি, এটা ইংরেজি। ইংরেজি যদি 35 হয় অলরেডি 25 গেছে, থাকবে আর 10। এবার দেখেন এইখানে কতজন এটা কিন্তু জানা নাই। আরেকটা তথ্য কি দিছে, টোটাল হচ্ছে 50 জন। তাহলে বাইরের ঘরে এই জায়গায় হবে 50 জন। প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন, এই কথাটা একটু চিন্তা করেন। প্রত্যেকেই 2টা ভাষার কমপক্ষে, অন্তত মানে কি কমপক্ষে 2টা ভাষার কমপক্ষে একটা ভাষায় কথা বলতে পারে সবাই। তাহলে তাই যদি হয় তার মানে কি কোনোটাই বলতে পারে না। এই যে ফাঁকা জায়গায় কারা আছে? যারা কোনোটাই পারে না। তো যারা কোনোটাই পারে না এদের কি কোনো এইখানে সংখ্যা আছে? এই 50 জন লোকের মধ্যে কি বলছে? প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটিতে কথা বলতে পারে। তার মানে এমন কেউই নাই যে কোনো ভাষাই পারে না, প্রত্যেকেই একটা হলেও ভাষা জানে। তার মানে এই ফাঁকা জায়গায় 0 হবে। সো এই কথাটুকুতে একটু দাগ দিয়ে রাখেন যে প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। এই কথার মানে হলো আমার এই ফাঁকা অংশে হবে 0। তাহলে ফাঁকা অংশে যদি 0 হয় তাহলে দেখেন তো আমার বাকি ঘর কোনটা থাকতেছে? এটা না, এটাতে x ধরে নেন। তাহলে সবগুলা যোগ করলে 50 হবে। x প্লাস 25 প্লাস 10 মানে 35 প্লাস 0 সমান 50। এখান থেকে x সমান কত বের হয়? 15। তাহলে এই জায়গায় হবে 15। এখন দেখেন জিজ্ঞেস করছে কি বাংলায় কতজন কথা বলতে পারেন? আপনি কি উত্তর দিবেন 15? না, এই 15 আসলে কি শুধু বাংলা, তাই না? আপনার চাইছে কি শুধু বাংলা? না, আপনার চাইছে হলো বাংলায় কতজন কথা বলতে পারেন। তো বাংলায় কতজন কথা বলতে পারেন আর শুধু বাংলায় কতজন কথা বলতে পারেন, এই দুটা কথার মধ্যে পার্থক্য আছে। শুধু শব্দটা কিন্তু হেলাফেলা করার মতো শব্দ না। যদি বলে শুধু বাংলা তাহলে হচ্ছে 15 হবে, এইটুকু বাদ, কারণ এটা কমন। আর যদি বলে বাংলায় কতজন কথা বলতে পারেন তাহলে কিন্তু 15 হবে না, 15 যোগ 25 এটা হবে, কারণ এর এই টোটাল গোল্লার ভিতরে সবাই বাংলায় কথা বলতে পারে, কিন্তু 25 জন আছে যারা ইংরেজিতেও বলতে পারে, তাই না? সো শুধু বাংলা বললে আমি বলবো 15, আর বাংলায় কতজন এটা বললে বলবো 15 যোগ 25। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এটা আমি এখানে ইন্ডিকেট করে দিছি, কোথায় ইন্ডিকেট জানি করছি, এই যে হ্যাঁ, ভাষাগত পার্থক্য খেয়াল করবেন আর কি। কতজন ফুটবল খেলে আর কতজন শুধু ফুটবল খেলে, এই দুটা কিন্তু এক কথা না। ওকে, প্রিভিয়াস ইয়ারের কয়েকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো এখানেই মোটামুটি অ্যান্সার দেওয়া আছে মোটামুটি, এটা আমি আর অ্যানালাইসিস করতে যাচ্ছি না। পরিসংখ্যান এই টপিকটা অ্যাকচুয়ালি পরীক্ষায় কখনোই আসেনি, আর এই টপিকগুলো খুব সহজ। যেমন ধরেন গড় যদি জিজ্ঞেস করতে পারে 10 জন ছাত্রের কোনো আইটেমের প্রাপ্ত নম্বর হচ্ছে এত এত এত, গড় কত, এটা তো আমরা জানি, সবগুলো যোগ করে ভাগ দিব সংখ্যা দিয়ে, সো এটা খুব ইজি। মধ্যক দেখেন, পরিসংখ্যানের আরেকটা টপিক হচ্ছে মধ্যক। এই মধ্যক টপিকটা হচ্ছে 2 রকমভাবে করা যায়। একটা হচ্ছে যে পদের সংখ্যা যদি বিজোড় হয়, কোশ্চেন হবে এই যে এরকম, আপনাকে কয়েকটা ডাটা দেওয়া থাকবে, এই ডাটার মধ্যে বলা হবে মধ্যক কত। তো মধ্যক কথাটা শুনেই বোঝা যাচ্ছে এটা মাঝামাঝি একটা ব্যাপার, তাই না? মধ্যক মাঝামাঝি জিনিসটা কি? তো এই যে ডেটাগুলা, এই ডেটাগুলার একদম মাঝামাঝি সংখ্যাটা কোনটা দেখেন তো, ছোট থেকে বড় যদি সাজান। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মধ্যক বের করার আগে আপনাকে এই তথ্যগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। তো আপনি যদি সাজায়ে ফেলেন তাহলে দেখেন তো এখানে একদম মাঝখানের সংখ্যাটা কোনটা? এই দেখেন আমি সিরিয়ালি সাজাইছি, ছোট থেকে বড় পর্যন্ত সাজাইছি। মাঝখানের সংখ্যাটা হচ্ছে 6, এই পাশে 4টা, এই পাশে 4টা, ঠিক মাঝামাঝি আছে কত? 6, তাই না? তাহলে 6 হচ্ছে আপনার মধ্যক হবে। কিন্তু আমি আগেই বলছিলাম যে মধ্যক 2 রকমভাবে ক্যালকুলেশন করতে হবে। 2 রকম ম্যাথে 2 রকম ক্যালকুলেশন হবে। কি কি সেটা? প্রথম ক্ষেত্রে যদি পদের সংখ্যা বিজোড় হয়, হ্যাঁ,
আপনার যদি মানে এইখানে সংখ্যা যদি 9টা থাকে বা 5টা থাকে, মনে করেন যে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, 3টা সংখ্যা আছে। বেজোড় সংখ্যক সংখ্যা আছে না? সংখ্যা আছে কয়টা? 3টা। বেজোড় সংখ্যক যদি সংখ্যা থাকে তাহলে মাঝামাঝি নাম্বার কয়টা পাওয়া যায়? একটাই পাওয়া যায়। কিন্তু যদি এখানে 4 জনের নাম্বার থাকতো তাহলে দেখেন তো মাঝামাঝি সংখ্যা কি আপনি এটা বলবেন না এটা বলবেন? মাঝামাঝি সংখ্যা বলে কিছু নাই। এই জন্য ঝামেলাটা হয়। যখন মাঝামাঝি সংখ্যা পাওয়া যায় তখন এই মাঝামাঝি সংখ্যাটাই মধ্যক। আর যখন মাঝামাঝি সংখ্যা একটা পাওয়া যায় না তখন এই দুইটাই নিতে হবে এবং দুইটা যোগ করে গড় করে দিতে হবে। আমি কি বুঝাতে পারছি? যেমন ধরেন এইখানে 9টা সংখ্যা আছে সম্ভবত, এই জন্য মাঝামাঝি সংখ্যাটাকে আমি নিছি, এটা হচ্ছে গিয়ে মধ্যক হয়ে গেছে। কিন্তু এই জায়গাটাতে দেখেন 10টা সংখ্যা আছে, ফলে মাঝামাঝি 2টা পাওয়া গেছে। এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ দিছি, দেখেন 6.5। এটা দেখলে আরেকটু দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রচুরক, এটা খুব মজার জিনিস। প্রচুরক হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেটাই প্রচুরক। যেমন ধরেন এখানে বেশ কিছু সংখ্যা টংখ্যা আছে, প্রচুরক কি বের করতে বলা হয়েছে। আমি কি করব দেখেন তো, 5 কয়বার আছে? 1 বার, 2 বার, 3 বার, তাই না? 5 আমার 3 বার আছে। ওকে, আর কোনোটা কি 3 বার আছে? খেয়াল করে দেখেন 7 2 বার আছে, আর কোনোটাই কোনো রিপিটেশন নাই। তাহলে এখানে উপাত্তের মধ্যে 5 আছে 3 বার, 7 আছে 2 বার, আর বাকি সবাই 1 বার করে আছে। তাহলে সবচেয়ে বেশি বার আছে কোনটা? 5, 3 বার। এই জন্য 5 হবে আমার প্রচুরক। ঠিক আছে, প্রচুরক হবে 5। এই যে এখানে একটু ঢাকা পড়ে গেছে। ওকে।